ইয়েস। ওকে। আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি উত্তরণের 48তম বিসিএস পাইওনিয়ার ব্যাচের আজকের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। আমি তো শুরুতেই যেহেতু একটু পরিচিত হওয়া দরকার, সো আপনারা হয়তো দু একজন আমাকে হয়তো বা চিনে থাকতে পারেন, আমি জানি না, তারপরও একটু ফর্মালি আমি বলি যে আমি শানিরুল ইসলাম শাওন। আমার পড়াশোনা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে। আমি 41তম বিসিএস এ পুলিশ ক্যাডারে কর্মরত ছিলাম সহকারী পুলিশ সুপার হিসেবে। বর্তমানে 43তম বিসিএস থেকে আমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছি। তো সাধারণত উত্তরণের সঙ্গে আমার বেশ একটা নিবিড়তা আছে। আমি এখানে মানে ক্লাস নেই বা এখানের মানে মেধা ও মননে আমি যুক্ত আছি। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমি নিজেকে আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের আজকের প্রথম ক্লাসটিতে আমি ক্লাস নেওয়ার সুযোগ পেলাম। তো ঢাকার বাইরে থেকে ক্লাসে যুক্ত হয়েছি যেহেতু, তো আমি অনেককে দেখছিলাম যে আপনারা অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন। তো আপনাদের সাদরে সম্ভাষণ জানাই, স্বাগত জানাই আজকের প্রথম ক্লাসে, আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। সো আজকের ক্লাসে আমি আপনাদের একটু বলার চেষ্টা করব যে কিভাবে হয়তো বা একটু পড়াশোনা শুরু করতে পারেন, বা বিসিএস পরীক্ষাটা কখন হতে পারে, বা কিভাবে স্ট্র্যাটেজিটা সাজিয়ে নিতে পারেন। আপনাদের যদি দু একটা ছোটখাটো কোয়েশ্চেন থাকে সেটাও আমি শুনতে পারি। আর আপনাদের এই কোর্সটা কিভাবে সাজানো হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। হুম। তো আজকের ক্লাসে আমি সঙ্গে আছি শাওন, একটু আগেই বলে দিলাম। সো আপনারা অনেকে অনেক জায়গা থেকে আছেন আমি জানি। এর মধ্যে এখন যারা 48তম প্রিলি ক্লাসে যুক্ত হলেন তার মধ্যে কেউ কি আছেন যারা 47তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, 47তম প্রিলি পরীক্ষা দিবেন, এমন কেউ কি আছেন আজকের ক্লাসে? ওকে। প্রথম রেসপন্স পেয়ে গেলাম, ইতি ভাইয়া বলেছেন দিবেন পরীক্ষা। দু একজন রেইজ রেইজ হ্যান্ডস যারা করেছেন, রনি ভাইয়া বলেছে 50 দিব। আচ্ছা ঠিক আছে, 50 প্রিলি তো অনেক পরের পরের ব্যাপার। আহ, ঠিক আছে, তো আমি ক্লাসে প্রবেশ করি। একজনই দেখলাম যে 47 প্রিলি দিবেন। ওকে, আপনার হাতে সময় আছে মোটামুটি, এপ্রিলে পরীক্ষার একটা প্রবাবিলিটি আছে। এপ্রিলে প্রবাবিলিটি, প্রিলি প্রবাবিলিটি নাই ওরকম ভাবে। প্রিলি মেতেই হবে। সো হিসাবে আপনার মার্চ এপ্রিল মে 3 মাসের মতো সময় আছে। তো ভালোভাবে পড়াশোনা শুরু করে নিতে হবে। ঠিক আছে, তো আমি আমার ভিডিওটা আপাতত একটু অফ করে দিই, যেহেতু আমি ঢাকার বাইরে থেকে ক্লাস নিচ্ছি। আমার ল্যাপটপের স্ক্রিনটা একটু ছোট। সো ভিডিওটা একটু অফ করে আমি ক্লাসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আর দু একজন দেখলাম আমাকে স্যার ডাকছিলেন, আমাকে ভাইয়া ডাকলে খুবই খুশি হব। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন শুরু করছেন, ইনশাল্লাহ আপনারা সবাই সবাই ইনশাল্লাহ ভালো করবেন। সিভিল সার্ভিসে যখন আসবেন আমার অনুজ হিসাবে, তখন আপনাদের মুখে হয়তো বা স্যার ডাক শুনবো। ঠিক আছে, এখন ক্লাসে আশা করি ভাইয়া ডাকেই মনে হয় আমাদের মধ্যে খুব সুন্দর হবে। ঠিক আছে। উৎস চক্রবর্তী বলেছেন উনিও পরীক্ষা দিবেন। ওকে। তো আমরা ক্লাসটা যদি শুরু করি, শুরু থেকে একটু দেখানোর চেষ্টা করবে যে আজকের পায়োনিয়ার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের শুরু হলো। সো পায়োনিয়ার ব্যাচে আপনারা যারা ভর্তি হলেন দেখতেই পাচ্ছেন আপনাদের এই ফেব্রুয়ারি থেকে, ভাই আমি ফাইনাল ইয়ারে পড়ছি। ওকে, তাহলে আপনি 47 তো দিতে পারছেন না, আপনি 48 দিবেন। অনেক সময় আছে, খুব সুন্দরভাবে পড়াশোনা শুরু করেন। তো দেখেন, যদি একটু অগ্রসর হই, আহ লক্ষ্য 48তম বিসিএস যাদের, তো খেয়াল করে দেখেন, আপনাদের অনেকেরই হয়তো বা আইডিয়া আছে, যাদের আইডিয়া নেই তাদেরকে আমি একটু টুকটাক আইডিয়া দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা আছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা আছে, সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস যা আছে সেটা কিন্তু বাংলাদেশে এর ইতিহাস কিন্তু মানে কি বলবো, সেই ঔপনিবেশিক আমল থেকে কিন্তু এর একটা বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে যে কোনো একটা দেশের সার্ভিস সেক্টরকে যদি আপনি ভাগ করতে যান, যে কোনো একটা দেশের সার্ভিস সেক্টরকে যদি আপনি মোটা দাগে ভাগ করতে যান, তাহলে সেখানে কিন্তু দুইটা ভাগ চলে আসবে। একটা হচ্ছে সামরিক, আর একটা ভাগ হচ্ছে বেসামরিক। তো সামরিক ভাগে বুঝতেই পারছেন সেখানে কে কে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে আর্মি থাকে, সেখানে নেভি থাকে, সেখানে এয়ারফোর্স থাকে। এরকম বেশ কিছু মানে সশস্ত্র বাহিনী দিয়ে কিন্তু একটা দেশের সামরিক শাখাগুলো সজ্জিত হয়, যারা দেশের নিরাপত্তা বা এই ধরনের জিনিসগুলো দেখে। আর তার ব্যতি রেখে একটা দেশের মানে একেবারে কোর যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, একটা দেশের যে কোর যে ম্যানেজমেন্টটা আছে, একটা দেশে কিভাবে সে নীতি নির্ধারণ করতে পারে, একটা দেশ তার জনগণের জন্য কি কি লক্ষ্য স্থির করতে পারে, একটা দেশ তাকে 20 বছর পরে কোথায় দেখতে চায়, এইরকম টাইপের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, ঠিক আছে,
অ্যানুয়াল যে প্ল্যান আছে, অ্যানুয়াল প্ল্যান, মিড টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান যেগুলো আছে, প্রেক্ষিত পরিকল্পনা, এইভাবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো ঠিক করে করে একটা দেশ নিজেকে কোথায় দেখতে চায়, এরকম দেশের নীতি নির্ধারণগুলো করার জন্য এবং সেগুলোকে এক্সিকিউট করার জন্য তখন যে বডিটা কার্যকর থাকে সেটাই কিন্তু হচ্ছে বেসামরিক সার্ভিস। এবং এই বেসামরিক সার্ভিসটাই কিন্তু একটা দেশের সিভিল সার্ভিস। তো বিশ্বের বড় বড় যে কোনো দেশে হোক, আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, যেখানে আপনি যান না কেন, সকল দেশেই কিন্তু সিভিল সার্ভিস দরকার। একটা দেশকে আপনি রাজতন্ত্র দিয়ে চালাতে পারেন অথবা গণতন্ত্র দিয়ে চালাতে পারেন, কিভাবে সেটা চালাবেন সেটা আপনার ব্যাপার। একটা দেশ রাষ্ট্রপতি শাসিত হতে পারে, মন্ত্রী পরিষদ শাসিত, সরকার দ্বারাও একটা দেশ চলতে পারে। তো একটা দেশের মূল যে নীতি নির্ধারণ গুলো আছে সেগুলো ঠিক করার জন্য এবং সেগুলোকে এক্সিকিউট করার জন্য আপনার কিন্তু সিভিল সার্ভিস লাগবেই, সেটাকে আপনার বাস্তবে পরিণত করতে হবে। তাই সিভিল সার্ভিসের ইতিহাসটা যেমন বর্ণাঢ্য, এখানে কাজ করার সুযোগটাও আমি আশা করি ইনশাল্লাহ অনেকের জন্য আকাঙ্ক্ষিত হতে পারে, যেমন আমার নিজের জন্য এটা অনেক আকাঙ্ক্ষিত ছিল। ঠিক আছে। তো এই সিভিল সার্ভিসটা বাংলাদেশে যদি আমি বলি, তার কিন্তু একটা লিগেসি আছে। যেমন এই এই উপমহাদেশে, ঠিক আছে, সর্বপ্রথম 1772 সালে, 1772 সালে বেন্টিঙ্ক, 1772 সালে বেন্টিঙ্কের সময়, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ওনার সময় কিন্তু এই উপমহাদেশে বিভিন্ন সেক্টরে মানে যে কর আছে, প্রজাদের কাছ থেকে কর আদায় করার জন্য কিন্তু প্রথম এই কালেক্টরেটের সৃষ্টি। ঠিক আছে, প্রথমে এই যে আমরা এখন যেটাকে ডিসি অফিস হিসেবে চিনি, এখন যেটাকে আমরা জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে চিনি, এই কালেক্টরেট ওই সময় কিন্তু এই 1772 সালে কিন্তু এইটার যাত্রা শুরু। চিন্তা করেন, এটার কিন্তু প্রায় 250 বছরেরও পুরাতন একটা ইতিহাস কিন্তু আছে। তারপরে যুগে যুগে কালে কালে এই যে আমাদের যে রয়্যাল যে সিভিল সার্ভিসটা ছিল এই উপমহাদেশে, কিন্তু এই রয়্যাল সিভিল সার্ভিসটা অনেক সময় চালু থাকে। 1800 সম্ভবত 1853 সালের দিকে এই উপমহাদেশে যে ব্রিটিশদের যে সিভিল সার্ভিস ছিল তাদের জন্য দরজা খোলা হয় 1853 সালের দিকে। কিন্তু তারপরও দেখা যায় পরবর্তী 10 বছর পর্যন্ত, প্রায় পরবর্তী 10 বছর পর্যন্ত, সম্ভবত 1863 সাল পর্যন্ত দেখা যায় যে উপমহাদেশের কেউ কিন্তু এই সিভিল সার্ভিসে নাম লেখাতে পারছেন না। এটার কারণটা কি ছিল? কারণটা ছিল যে আগে প্রথম দিকে সিভিল সার্ভিসটা ব্রিটিশদের জন্য সংরক্ষিত থাকলেও পরবর্তীতে যখন সেটা উপমহাদেশের সিভিল সার্ভিস উপমহাদেশের লোকজনের জন্য শুরু করা হয়, তখন কিন্তু এর পরীক্ষাটা ইংল্যান্ডে যেয়ে দেয়া লাগতো। তাই অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারতেন না, যাতায়াতের খরচ আছে, আরো নানা ধরনের বিষয় ছিল। পরবর্তীতে যখন সেটার পরীক্ষাগুলো এই ভারতের মাটিতেও মানে অনুষ্ঠিত হওয়া শুরু হলো, তখন কিন্তু ভারতীয়রা এই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনেকেই কিন্তু আস্তে আস্তে কৃতিত্বের কিন্তু শুরু হয়। যেমন এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট কে ছিলেন বলেন তো? রয়্যাল যে সিভিল সার্ভিসটা ছিল সেখানে এই উপমহাদেশের কে প্রথম সেই জায়গাতে নিজের নামটা লেখানোর গৌরব অর্জন করে, বলতে পারবেন? বলা যাবে? কারো কি জানা আছে? জানা নাই? উপমহাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট নাম জানা নেই? হিন্টস দেই, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ভ্রাতা ছিলেন। ঠিক আছে। কেউ, কারো জানা নেই? অবনীন্দ্রনাথ ঠাকুর একজন বলেছেন, খুবই ভালো কথা। তার পরবর্তীতে আর কারো কারো কাছে কোনো অপশন? আর কাছে কারো কোনো অপশন আছে কি? আর কারো কাছে কোনো অপশন আছে কি? সত্যেন্দ্রনাথ একজন বলেছেন, আনিকা তাবাসসুম। ওকে, আর কেউ? আর দু একজনের একটু আমরা উত্তর দেখতে চাই। আর দু একজনের একটু উত্তর দেখতে চাই। দুইটা খুব সুন্দর সুন্দর, একজন বলেছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, আর একজন বলেছেন, তিনজনের অপশন পেলাম। ওকে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিন্তু এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট। সেই যে চুক্তি ভিত্তিক সিভিল সার্ভেন্ট দিয়ে শুরু, কোভেনেন্টেড সিভিল সার্ভিস, কোভেনেন্টেড যে সিভিল সার্ভিস ছিল, সেই জায়গা থেকে পরবর্তীতে কালক্রমে সিভিল সার্ভিসে সর্বপ্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট। তারপরেও আরো মজার কথা হচ্ছে, 1927 সালে
চমকপ্রদভাবে এই বঙ্গেরই একজন সন্তান কিন্তু ওই আমলের সিভিল সার্ভিসে প্রথম ভারতীয় হিসাবে প্রথম স্থান অর্জন করেন। তার নাম হচ্ছে অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়। তার বিখ্যাত গ্রন্থের নাম হয়তো বা আপনারা অনেকেই জানেন, পথে প্রবাসে। সো তারই কালক্রমে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তার পরবর্তীতে হয়তো ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তার পরবর্তীতে যখন দেশভাগ হয়ে গেল তারপরে সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সিএসপি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক সিএসপি অফিসার দেখতাম, মেধা ও মননে তারা অনন্য ছিলেন। তার পরবর্তীতে যখন 1971 সালে স্বাধীনতা আমাদের অর্জনের পরে আমরা বাংলাদেশে বিসিএস শুরু করলাম, বাংলাদেশ সিভিল সার্ভিস। সো এই বিসিএস যে ক্যাডার সার্ভিসটা, এটা কি মূলত আপনার আমাদের দেশে যে মন্ত্রণালয়গুলো আছে কাজকর্ম কম মানে পরিপূর্ণ করার জন্য সরকারের সহযোগী হিসাবে এই যে তার কার্যক্রমকে নানা ভাগে ভাগ করার জন্য যে মন্ত্রণালয়গুলো আছে এই মন্ত্রণালয়গুলোকে পরিচালনা করতে হয়। সেজন্য এই সার্ভিসটাকে বেশ কিছু সেকশনে ভাগ করা হলো। এক একটা সেকশন হচ্ছে এক একটা ক্যাডার। যেমন প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু অনেকগুলো ক্যাডারে ভাগ করা হলো। তো আপনারা জানেন হয়তোবা যারা একটু একটু পড়াশোনা করেছেন যে বাংলাদেশে মোটামুটি বিসিএস এর জন্মদিন যদি আপনি ধরেন তাহলে সেটা 1980 সালের 1 সেপ্টেম্বর। 1980 সালের 1 সেপ্টেম্বরকে মোটামুটি আপনি বিসিএস এর জন্মদিন হিসাবে ধরে নিতে পারেন। এবং এক দুই তিন নানাভাবে বিভক্ত হয়ে কালক্রমে কালক্রমে সর্বোচ্চ ক্যাডার সংখ্যা হয়ে গিয়েছিল 30টি। তার পরবর্তীতে আবার যা হলো যে ক্যাডার বিলুপ্ত করা হলো, মার্জ করা হলো, এরকম। হ্যাঁ, এভাবে মার্চ করতে করতে 2018 সালে সর্বশেষ ইকোনমিক ক্যাডারটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের, প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়। এবং সর্বশেষ আমাদের দেশে যে ক্যাডার সংখ্যাটা আছে সেটা 26টাতে দাঁড়ায়। সেটা হচ্ছে 26টাতে দাঁড়ায়। ওকে, এই 26টা ক্যাডারের জন্য বর্তমানে সরকার চৌকস অফিসারদের নির্ধারণ করেন এবং তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে সিলেক্ট করা হয়। সেটাই হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। আপনারা যারা মোটামুটি একটু আইডিয়া আগে থেকে পেয়েছেন, না পেলেও এখন পেয়ে যাচ্ছেন, এই সিভিল সার্ভিস পরীক্ষা মোট 3টা ধাপে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটা হচ্ছে ভাইবা পরীক্ষা। তারপরও আসলে ধাপ আছে। তারপরও আসলে মেডিকেল পরীক্ষা হয়। সেখানেও কিছু প্রার্থী বাদ পড়ার সম্ভাবনা থেকে যায় গুরুতর কোনো সমস্যা থেকে থাকলে। তার পরবর্তীতে আবার ভেরিফিকেশন একটা প্রসেস চলে, যে তার কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা, এই টাইপের আরেকটা প্রসেস যায়। যাক, সেগুলো হচ্ছে পরের ব্যাপার। তো খেয়াল করে দেখবেন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে যে বিপুল সংখ্যক প্রার্থী আসে তাদেরকে কিন্তু ছেঁকে লিখিত পরীক্ষার জন্য নেওয়া হয়। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে লিখিত পরীক্ষাটা হচ্ছে ক্যাডার সিলেকশনের মূল পরীক্ষা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মূল পরীক্ষাটা কিন্তু বিসিএস এর লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষাতে এখনো যে স্ট্রাকচার আছে, সেখানে জেনারেল ক্যাডারের জন্য 900 এবং বোথ ক্যাডারের জন্য 1200 মার্কের পরীক্ষা দিতে হয়। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাই জেনারেল ক্যাডার কি, বোথ ক্যাডার কি? আমি একটু পরেই আসছি। এই 26টা ক্যাডারকে জেনারেল এবং বোথ যে কাহিনীগুলো আছে সেটা আমি আপনাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তো আপনার এই 900 অথবা 1200 নম্বরের একটা লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়ে সেখানেই মূলত আপনি দেখাতে পারেন, প্রকাশ করতে পারেন যে আপনার আম, আপনার কেমন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন, সমস্যাগুলো আপনি কোয়েশ্চেনগুলো কতটুকু আপনার কনসেপশন ক্লিয়ার হচ্ছে কিনা, আপনি কতটুকু কনসিভ করতে পারছেন, যা আপনার ভেতরে আছে তা কতটুকু আপনি এক্সপ্রেস করতে পারছেন, আপনার টাইম ম্যানেজমেন্ট কেমন, আপনি একটা সমস্যার সম্মুখীন হলে সেটার কি কি সমাধান বের করতে পারেন। এই ধরনের নানা ধরনের গুণাবলীগুলো কিন্তু চেক করা হয় লিখিত পরীক্ষায়। সো এই লিখিত পরীক্ষার যে বিপুল সংখ্যক, একটা বিশাল একটা পরীক্ষা, ওখানে এটা তো আর লাখ লাখ পরীক্ষার্থী দিতে পারবেন না। সেজন্য এই যোগ্যদেরকে লিখিত পরীক্ষায় বসানোর জন্যই প্রাথমিকভাবে একটা পরীক্ষার আয়োজন করা হয়, সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফিল্টারিং অথবা একটা স্ক্রিনিং পরীক্ষার মতো। এটা একটা হচ্ছে একটা ফিল্টারিং, আপনাকে ছেকে প্রথমেই কিন্তু কমিয়ে ফেলবে। আপনার মাথার অতিরিক্ত চুল যখন থাকে সেটাকে আপনি নির্দিষ্ট একটা স্টাইল দিতে গেলে আগেই দেখবেন যে বড় বড় চুলগুলো নাপিত কিন্তু কেটে ফেলছে, তারপর সেটাকে তিনি একটা স্ট্রাকচারে নিয়ে আসেন। আপনি স্কোয়ার কাট দিবেন নাকি রাহুল কাট দিবেন নাকি কি কাট দিবেন সেটা তখন সে পরবর্তীতে নিয়ে আসবে। সো এই বিপুল সংখ্যক প্রার্থীদের ফিল্টারিং করার জন্যই প্রথমত একটা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন 41তম বিসিএস এ ক্যাডারের শূন্যপদ ছিল 2165টি, কিন্তু প্রাথমিকভাবে প্রার্থীর সংখ্যা ছিল 4,75,412 বা এরকম কোন একটা সংখ্যা ছিল। যেমন 4,75,000 প্লাস এরকম। 43তম বিসিএস এ ছিল 4,12,000 প্লাস, সেখানে পদ সংখ্যা ছিল 1,814টি। ঠিক আছে। তো এই প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় 2 ঘন্টা ব্যাপী। এবং এই জায়গাতে আপনাকে নির্দিষ্ট কিছু মার্কস পেয়ে পাশ করতে হয়। সেই মার্কসটাকে বলা হয় কাট মার্কস। সেই মার্কসটাকে বলা হয় কাট মার্কস। কাট মার্কসটা পেয়ে আপনাকে প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে।
সো কাটমার্কসটা কখনোই পিএসসি আনুষ্ঠানিকভাবে বলে দেয় না যে কাটমার্কস এত বা কাটমার্কস অত। তবে সাধারণত দেখা যায় কাটমার্কসটা বর্তমান সময়ে 115 থেকে 120-এর মধ্যেই থাকে বর্তমান সময়ে, যেহেতু প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। মানে 41তম বিসিএস এ কাটমার্কস ছিল মোটামুটি 98-এর মতো। হুম। তো বর্তমানে দেখা যায় প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে এখন 115 থেকে 120-এর মধ্যে ফ্লাকচুয়েট করে। সো কাটমার্কসটা মাথায় রাখতে হবে, যে তাহলে কাটমার্কসের জন্য আমাকে একটা গেম প্ল্যান সাজাইতে হবে। যেহেতু 200 নম্বরের মধ্যে আমাকে 200-ই পেতে হচ্ছে না, বা 80% মার্কস পেয়ে আমাকে A+ পাওয়ার কোনো প্রেশার আমার উপর নাই। সো কিভাবে 200-র মধ্যে আমি 120-এর থেকেও একটু উপরে যে কিভাবে 130 পেতে পারি, ওই রকম ভাবে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক গেম প্ল্যান সাজাতে হবে, যাতে ইনশাল্লাহ আমরা প্রথম দিকে ভালো করতে পারি। আর প্রথম বিসিএস গুলোতেই কিন্তু সফলতার হার তুলনামূলক বেশি। তো প্রিলিমিনারি পরীক্ষা যখন হয়ে গেল, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। তো দেখা যায় যে পদ সংখ্যা যদি 2000 থাকে, তাহলে মোটামুটি 12-14 হাজারের মতো প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করায়, তারা লিখিত পরীক্ষা দিবে। তারপর আপনাকে একটা মানে খুব একটা লেবারিয়াস একটা পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, খুবই একটা পরিশ্রমী একটা পরীক্ষা, লিখিত পরীক্ষা আমি বলবো। টানা 6 দিন মোটামুটি এখানে পরীক্ষা হয় ভিন্ন ভিন্ন বিষয়ে। সে সম্পর্কে আপনারা ভালোই আইডিয়া পেয়ে যাবেন পরবর্তীতে। প্রথম দিনে আমি এত কথা বলে আপনাদের অবশ্যই মানে বার্ডেন দিব না। সো লিখিত পরীক্ষা পাশ করার পরে পরবর্তীতে ভাইবা, এবং ভাইবা পরীক্ষার পরবর্তীতে আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তারপরও মেডিকেল পরীক্ষায় আপনার একটা গ্রিন সিগন্যাল যদি আসে না, যে শারীরিকভাবে আপনার মেজর কোনো প্রবলেম নাই, ভেরিফিকেশনে যদি বলে যে না মামলা মোকদ্দমা বা হয়তো কোনো ঝামেলায় আপনি জড়িত না, তার পরবর্তীতে আপনি চূড়ান্তভাবে গ্যাজেটে আপনার নাম দেখতে পারেন। যে রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে বাংলাদেশের কর্মে নিযুক্ত করেছেন, এই মর্মে একটা গ্যাজেট কিন্তু জনস্বার্থে জারি করা হয়। চিন্তা করতে পারতেছেন যে আপনাকে কর্মে নিযুক্ত করা হয়েছে, এই কর্মে নিযুক্ত করেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, এবং সেটা জনগণকে জানানোর জন্য গ্যাজেটও জারি করা হয়। সো বিষয়টা কিন্তু আসলে চিন্তা করলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ। তো আহ, মোটামুটি আমি পরীক্ষা সম্পর্কে আপনার একটা আইডিয়া পেয়ে গেলেন আশা করি। চ্যাট বক্সে যারা আছেন তারা একটু বলবেন পরীক্ষা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পাওয়া গিয়েছে কি? পরীক্ষা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পাওয়া গিয়েছে কি? রাকিব বলছে ওয়াই ইয়াই। ওকে। ওকে, ঠিক আছে, ধরে নিলাম আপনার আইডিয়া পেয়ে গেছেন। সো আমি এখন এক্সট্রা দুইটা স্লাইড নিয়ে আমি আপনাদেরকে একটু আহ, একজন কি যেন একটা ব্যতিক্রমী কমেন্ট করলেন। মেয়েদের হাইট 4 ফিট 10-11 হলে কি প্রবলেম হবে? না, হবে না। মেয়েদের জেনারেল ক্যাডারের জন্য ছেলেদের 5 ফিট চাই, তো মেয়েদের সম্ভবত 4 ফিট 10 পর্যন্ত হয়ে যাবে, সমস্যা হবে না। তবে পুলিশ ক্যাডার, সম্ভবত পুলিশ আর আনসার ক্যাডারে আপনি আবেদন করতে পারবেন না, নাফিসা। ঠিক আছে, পুলিশ ক্যাডারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে। এখন আমি আপনাদের এক্সট্রা একটা স্লাইড নিয়ে এখন ক্যাডার জিনিসটা একটু বুঝাই দিই। এখন আমরা যে দেখলাম যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টা ক্যাডার আছে। মানে কি, 26টা ভিন্ন ভিন্ন পোস্টে আপনাকে কিন্তু মানে একই সমমর্যাদা নবম গ্রেডেরই, কিন্তু পোস্টের নামগুলো ভিন্ন ভিন্ন হবে, এবং আপনি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন। এরকম 26টা ভিন্ন ভিন্ন ক্যাডার কিন্তু তৈরি করা হয়েছে। এই 26টা ভিন্ন ভিন্ন ক্যাডারের মধ্যে 14টা ক্যাডার আছে, যেই ক্যাডারগুলো আপনি যে বিষয়েই আপনার স্নাতক সম্পন্ন করে থাকেন না কেন। পুলিশ ক্যাডারের জন্য হাইট কত লাগে মেয়েদের? 5 ফিট। ছেলেদের হচ্ছে 5 ফিট 4। পুলিশ এবং আনসার মেয়েদের সম্ভবত 5 ফিট, যদি আমার ভুল না হয়ে থাকে। মুশফিকা সুলতানা। 14টা ক্যাডার আছে, যে এটা আপনি অনার্সে যে কোনো বিষয়েই পড়াশোনা করে থাকেন না কেন, আপনি এই 14টা ক্যাডারের জন্য পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন। এগুলোকে তাই নাম দেওয়া হয়েছে জেনারেল ক্যাডার। এগুলি হচ্ছে জেনারেল অথবা সাধারণ, এটা সর্বসাধারণের জন্য মানে সকল স্টুডেন্টের জন্য এটা উন্মুক্ত। এই 14টা ক্যাডার কি কি আছে? এই 14টা ক্যাডার: বিসিএস পররাষ্ট্র, আমি সংক্ষেপে সংক্ষেপে লিখবো, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস আনসার ক্যাডার আছে। তার পরবর্তীতে তার পরবর্তীতে আছে বিসিএস ট্যাক্সেশন। তার পরবর্তীতে হচ্ছে অডিট ক্যাডার। তার পরবর্তীতে আছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ। তার পরবর্তীতে আছে ট্রেড ক্যাডার মানে বাণিজ্য ক্যাডার। তার পরবর্তীতে আছে হচ্ছে বিশেষ তথ্য ক্যাডার। তার পরবর্তীতে আছে খাদ্য ক্যাডার। তার পরবর্তীতে আছে হচ্ছে পোস্টাল। তার পরবর্তীতে আছে হচ্ছে রেলওয়ে সাধারণ, যেটা রেলওয়ে ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট। তার পরবর্তীতে আছে খাদ্য তো বলে ফেলছি। তার পরবর্তীতে আছে পরিবার পরিকল্পনা ক্যাডার। তার পরবর্তীতে আছে সমবায় ক্যাডার। এই 14টা ক্যাডারে আপনারা যে কেউ আপনাদের অনার্সের যে বিষয়ে আপনি
মানে অধ্যয়ন করে থাকেন না কেন, আপনারা এই ক্যাডারগুলোর জন্য পরীক্ষা অবতীর্ণ হতে পারবেন। তো জেনারেল ক্যাডারে সাধারণত সিট সংখ্যা কম থাকে, মানে ক্যাডারের যে শূন্য পদ সেখানে অধিযাচন কম থাকে। সাধারণত দেখা যায় সেখানে 500 থেকে 600 সংখ্যার মধ্যেই আপ ডাউন করে, কখনো কখনো একটু বেড়েও যায়। আর 12টা ক্যাডার আছে যেগুলো নির্দিষ্ট মানে সাবজেক্টের জন্য। সিজিপিএ জেনারেলে কত লাগে? সিজিপিএ খুব বেশি একটা তো লাগে না ভাই, 2.5 মনে হয়। বিসিএস এর যে রেজাল্টের ওরকম প্রভাব নাই সম্ভবত, 2.5 সম্ভবত। ঠিক আছে। তো দেখেন, আর 12টা ক্যাডার আছে যে আপনার নির্দিষ্ট বিষয়ে অধ্যয়নরত হিসেবে আপনি সেখানে ঢুকতে পারেন। যেমন ধরেন, আপনি হচ্ছেন ফিশারিজ নিয়ে পড়াশোনা করেছেন, অথবা আপনি এগ্রি ইউনিভার্সিটি থেকে কোন একটা নির্দিষ্ট বিষয়ে অনুষদে পড়াশোনা করেছেন, অথবা আপনি এমবিবিএস পাশ করেছেন, অথবা আপনি বিডিএস পাশ করেছেন। সো দেখা যাবে আপনি যখন এমবিবিএস পাশ করবেন তাহলে কি হবে, তখন আপনি এই 14টা ক্যাডারের জন্য পরীক্ষা দিতে পারবেন। তার পাশাপাশি বিসিএস যে স্বাস্থ্য আছে, সে স্বাস্থ্যে এমবিবিএস একজন ডাক্তার হিসেবে কিন্তু নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য পরীক্ষা অবতীর্ণ হতে পারবেন। আপনি বিডিএস হলে আপনি একজন দাঁতের ডাক্তার হিসেবে, ডেন্টাল সার্জন হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ওই জায়গাতে ওই ক্যাডারের শূন্য পদের জন্য উপযুক্ত হবেন, এবং এই 14টা ক্যাডারের জন্য আপনি উপযুক্ত হবেন। আপনি যদি মৎস্য ক্যাডারে পড়াশোনা করে থাকেন তাহলে দেখা যাবে আপনি ফিশারিজ ক্যাডারের জন্য এবং তার পাশাপাশি জেনারেল ক্যাডারগুলোর জন্য আপনি এলিজিবল হবেন। ঠিক আছে। এই হচ্ছে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার। তো এই জায়গাতে এই টেকনিক্যাল ক্যাডার যেগুলো আছে, যে বুঝতেই পারছেন তাহলে যে কোনো এগুলো এই জায়গাতে আপনার টেকনিক্যাল নলেজটা লাগবে। তো এই টেকনিক্যাল নলেজের যে 12টা ক্যাডার আছে মোটামুটি সবগুলো আমার মনে আছে কিনা এখন, সব অনেকগুলো ক্যাডার আছে। আমি যেমন বিশেষ স্বাস্থ্য যেটা আছে, ঠিক আছে, স্বাস্থ্য ক্যাডার আছে। তার পরবর্তীতে বন ক্যাডার আছে। তার পরবর্তীতে হচ্ছে কৃষি, বন। তার পরবর্তীতে হচ্ছে মৎস্য। তার পরবর্তীতে হচ্ছে পশু সম্পদ বা প্রাণী সম্পদ যেটা আছে। তারপরে স্বাস্থ্য আছে। তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য টেকনিক্যাল ক্যাডারের স্কোপ কেমন? সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য ভালো, 3-4টা আপনি মোটামুটি 3টা টেকনিক্যাল ক্যাডার পেয়ে যাবেন, সম্ভবত 3টা টেকনিক্যাল ক্যাডার পেয়ে যাবেন। 3টা টেকনিক্যাল ক্যাডার পেয়ে যাবেন। তারপরে রেলওয়ে প্রকৌশল আছে। তার পরবর্তীতে জনস্বাস্থ্য প্রকৌশল আছে। তারপরে বিসিএস সাধারণ শিক্ষা আছে। তার পরবর্তীতে বিসিএস সাধারণ শিক্ষা, তারপরে হচ্ছে কারিগরি শিক্ষা একটা আছে সম্ভবত। তার পরবর্তীতে হচ্ছে উম আরো এই জায়গাতে তো 12টা হওয়ার কথা, তো আমি 9টা, আমি সবগুলো ভুলে গিয়েছি। জুলজিতে স্কোপ কেমন? জুলজিতে আপনার স্কোপ আছে, আপনি সাধারণ শিক্ষার যে শিক্ষক প্রভাষকের জন্য আপনি কিছু সুযোগ পাবেন। আর তার পাশাপাশি আপনার যে জেনারেল ক্যাডার যেগুলো আছে সেগুলোর জন্য আপনার তো দরজা তো খোলা থাকবেই। হুম। তো এরকম মোটামুটি আমি বাকিগুলো ভুলে গিয়েছি। সো রেলওয়ে ক্যাডারও লিখলাম। পরিসংখ্যান ক্যাডার আছে এই জায়গাতে, পরিসংখ্যান ক্যাডার আছে। তার পরবর্তীতে আরো কি কি আছে না আছে আমি ভুলে গেলাম। তো যাই হোক, মোটামুটি এই জায়গাতে 12টা ক্যাডার আছে টেকনিক্যাল। সো দেখেন, আপনি কি করতে পারবেন, আপনার যদি সাধারণ কোনো বিষয়ে পড়াশোনা হয়ে থাকে, যেমন আমি আমার বিষয়টা বলি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আমার কোনো টেকনিক্যাল ক্যাডারে আমি কিন্তু সুযোগ নাই, টেকনিক্যাল কোনো ক্যাডার কিন্তু বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য নাই। সো আমাকে কি শুধু এই জেনারেল ক্যাডার গুলোর জন্যই আমি এলিজিবল ছিলাম। আর ধরেন আপনি একটু আগে বললাম যে আপনি জুলজিতে পড়াশোনা করেছেন, সো আপনার কি হবে, আপনি এই জায়গাতে এই 14টা জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দিতে পারবেন। আবার আপনি সাধারণ শিক্ষায় জুলজির একজন প্রভাবক সরি প্রভাষক হিসেবেও নিজেকে এলিজিবল হিসেবে দেখতে পারবেন। সো আপনার এখন মানে কি করতে পারেন দেখেন, আপনি তাহলে শুধুমাত্র যে হ্যাঁ আমি জুলজি আমার সংক্রান্ততে আমি এখানে প্রভাষক হলেই আমি চাকরি করব, ফরেস্ট ক্যাডার কাদের জন্য, বন, এটা সম্ভবত বনবিদ্যা ফরেস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেন না সম্ভবত তাদের জন্য এটাই আছে। ফরেস্ট্রি নিয়ে যেসব ভার্সিটিগুলোতে পড়ায়, ধরেন আপনি জুলজি অথবা ফিজিক্স থেকে পড়াশোনা করেছেন, তাহলে আপনি কি হবে, আপনি হয়তোবা চাইতে পারেন যে না আমি শুধুমাত্র এই আমার সাবজেক্ট রিলেটেড যে পোস্ট আছে সেখানে চাকরি হলেই আমি চাকরি করব। তাহলে শুধুমাত্র আপনি টেকনিক্যাল ক্যাডারের জন্য কিন্তু পরীক্ষা দিতে পারেন। আর যদি ভাবেন যে না আমি টেকনিক্যাল গুলোর পাশাপাশি এই জেনারেলের যে 14টা আছে এখানে কোনো পোস্ট পেলেও আমি চাকরি করব, তাহলে আপনি টেকনিক্যালের পাশাপাশি জেনারেল গুলোর জন্য পরীক্ষা দিতে পারবেন। তখন আপনি সেটাকে বলবে যে বোথ ক্যাডারের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, তার মানে বোথে কি, জেনারেল এবং টেকনিক্যাল, আপনি এই দুইটা বিষয়ের জন্যই কিন্তু তখন এলিজিবল, এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনি এলিজিবল। 48তম বিসিএস ইনশাল্লাহ পাবেন মেহনাজ, আশা করি। 48তম বিসিএস এখন অনেক সময় আছে, ধারাবাহিকভাবে সেখানে আসতেছি, ঠিক আছে। সো এই বোথ ক্যাডারটা হচ্ছে যারা আপনারা টেকনিক্যাল ক্যাডারেও পরীক্ষা দিবেন এবং তার পাশাপাশি জেনারেল ক্যাডার গুলোর জন্য আবেদন করবেন, তখন আপনারা বোথ ক্যাডারের জন্য পরীক্ষা দিচ্ছেন। তো জেনারেল ক্যাডারের জন্য আপনার যে 900 মার্কসের পরীক্ষা হবে,
টেকনিক্যালের জন্য আপনারা 900 মার্কসের পরীক্ষা দিবেন, এখানে কিছু কম বেশ হবে, সেটা পরে আইডিয়া দিব, আজকে দিলেও ভালোভাবে বুঝবেন না। আর এই বোথ ক্যাডারের জন্য যখন আপনি লিখিত পরীক্ষা দিবেন, তখন আপনাকে তো সেটা 1200 নম্বরের জন্য লিখিত পরীক্ষাটা দিতে হবে। এখন দেখেন, প্রিলিমিনারি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষা হয়। এখানে 10টা সাবজেক্টে কিন্তু মোট প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্য, সাহিত্য অংশ থেকে 20 নম্বর, ব্যাকরণ অংশ থেকে 15 নম্বরের প্রশ্ন হয়। ইংরেজি থেকেও ঠিক একই রকম ভাবে গ্রামার অংশ থেকে 20টি প্রশ্ন হয়, এবং ইংরেজি যে লিটারেচার আছে সেখান থেকে 15টি প্রশ্ন হয়। তবে বিগত দুইটা বিসিএস এখানে 15টার জায়গায় 10টা করে প্রশ্ন আসতেছে, এবং 10টা করে প্রশ্ন আসার পরও দেখা যাচ্ছে 7 থেকে 8টা প্রশ্নই বিগত কোনো না কোনো বিসিএস পরীক্ষায় আসছে। ঠিক আছে, হ্যাঁ। এটা নিয়ে আমি একটু পরে আপনাদের বলবো যে বিশেষ পরীক্ষা, প্রিলি পরীক্ষা যে একটু ঠান্ডা মাথায় দিলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, সেটার একটু হিন্টসও পেয়ে যাবেন। এত কঠিনই যদি হইতো, তাহলে মোটামুটি আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা কিন্তু বিসিএস এ পাশ করতে পারতেন না। ঠিক আছে, বিসিএস এর থার্ড ইয়ারের শুরুতে আছেন তো সম্ভবত আপনি 48 পাবেন না, সম্ভবত আপনি 49 পেতে পারেন ভাইয়া, আল্লাহ বাঁচা রাখলে। রনি, হাবিবা বলছে 5'3" পুলিশ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন, নারীদের জন্য সম্ভবত 5'2" হলেই হয় পুলিশ এবং আনসার ক্যাডারে। ঠিক আছে, তো দেখেন 5'2" বা 5 ফিট আর কি, আমার খেয়াল নাই, 5 ফিট, সম্ভবত 5 ফিট হলেই হয়, বা 5'2" হতে পারে, আমার একজ্যাক্ট খেয়াল নাই। 5'3" আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখেন, তার পরবর্তীতে বাংলা ইংরেজি, তার পরবর্তীতে যে বাংলাদেশ বিষয়াবলী আছে, বাংলাদেশ বিষয়াবলী থেকে 30 নম্বরের এমসিকিউ হয়। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিন্তু চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, মাত্র তো প্রস্তাব দিল, নাও হতে পারে। যে গণিত বাদ দেওয়ার যে সুপারিশ করছে, এটা আমার মনে হয় না। আর প্রিলিমিনারি নিয়ে তো কিছু বলে নাই, বলছে লিখিত পরীক্ষা নিয়ে। সুপারিশ যেটা করছে সেটা তো মানে লিখিত পরীক্ষার মধ্যে কি কি রাখবে না রাখবে তা নিয়ে বলছে, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এটা আল্লাহ ভরসা, দেখা যাক, পড়াশোনা আগে শুরু করে দেন, পরেরটা পরে দেখা যাবে, হ্যাঁ। তো দেখেন, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20টা প্রশ্ন হয় এখানে, বাংলা ইংরেজি থেকে তাহলে 70, বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 50, তারপরে ভূগোল যে বিষয়টা আছে সেখান থেকে 10টা প্রশ্ন হয়, এই জায়গাতে মোট আছে 60। তার পরবর্তীতে আছে গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন হয় 15টা, মানসিক দক্ষতা থেকে প্রশ্ন হয় 15টা, সাধারণ দৈনন্দিন বিজ্ঞান যেটা আছে সেখান থেকে প্রশ্ন হয় 15টা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন হয় 15টা। এই জায়গাতে মোট পেয়ে যাচ্ছেন 60 নম্বরের। আর সর্বশেষ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখান থেকে প্রশ্ন হয় 10টা। তো দেখেন, এই 10 আর 60 হচ্ছে 70, 70 আর 60 হচ্ছে 130, 130 আর 70 হচ্ছে 200। এই 10টা সাবজেক্টকে আপনি মোটামুটি 4টা গ্রুপে ভাগ করে নিতে পারেন। একটা গ্রুপে বাংলা ইংরেজির এই 70 নম্বর, আর একটা গ্রুপে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী এবং ভূগোলের 60 নম্বর, আরেকটাতে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা বিজ্ঞান এবং কম্পিউটারের 60 নম্বর, আরেকটা নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন, এখানে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 200। এখন এখন দেখেন, আপনি আসলে পঠিত, আপনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিনা বা আপনি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিনা, এর উপর নির্ভর করে কিন্তু আপনি শুরু থেকেই একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন বলে আমি মনে করি। ধরেন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাহলে নিঃসন্দেহে এই গ্রুপটাতে আপনি খুবই ভালো করার আপনার একটা সুযোগ থেকে যায়, এবং এই জায়গা থেকে 60 নম্বরের মধ্যে আপনি মোটামুটি 24 48 মোটামুটি আপনি 45 টার্গেট রাখতে পারেন। ঠিক আছে, তখন আপনাকে বাংলা ইংরেজি, বাংলা এই জায়গা 60 থেকে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ইদানিং খুবই সহজ হয়, আন্তর্জাতিকটা একটু কঠিন হয়, ভূগোলটা মোটামুটি টাইপের হয়ে যায়। সব প্রশ্ন ভালোভাবে পড়লে এখান থেকে আপনি 8 পেয়ে যাবেন। সো 8 25 43, ধরেন এই জায়গার 60 থেকে আপনি ধরেন ইজিলি 40 টার্গেট রাখতে পারেন, এই জায়গার 70 থেকে ইজিলি আপনি 44 টার্গেট রাখতে পারেন। তো দেখেন 44 আর 40 আর 45, দেখেন 129 হয়ে গেছে। নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন নতুন কিছু না পড়ে যদি শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়েন, তাও 3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, 3 থেকে 4টা। তো দেখেন 132 কিন্তু হয়ে যাচ্ছে। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি না হন, ধরলাম আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তখন এখানে আপনি 45 টার্গেট করতে পারবেন না। ধরে নিলাম সেখানে আপনার টার্গেট অনেক কমে গেল, ধরেন এখানে আপনি 36 টার্গেট করেছেন। তো তখন নিঃসন্দেহে অবশ্যই আপনি অনার্সে ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস এরকম নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে পড়েছেন, তখন কিন্তু আন্তর্জাতিক বা বাংলাদেশে আপনার ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তখন এখানে 40-তে কিন্তু আপনি নিঃসন্দেহে 6 মার্ক বাড়িয়ে 46 টার্গেট করতে পারবেন। আপনি বাংলা সাহিত্যের ছাত্র ছাত্রী অথবা ইংরেজি লিটারেচারের ছাত্র ছাত্রী যদি হন, এখানে কিন্তু তখন 70-এ আপনি 44 আটকায় থাকবেন না, নিঃসন্দেহে এটা কিন্তু 52 53 হয়ে যাবে অবশ্যই, প্রশ্নগুলো দেখলে দেখবেন। তো দেখেন, ঘুরে ফিরে আপনি কিন্তু 130 টার্গেট করা আপনার জন্য কোনো সমস্যা না, এবং কোনো সেক্টরে কম হোক আর কোনো সেক্টরে বেশি হোক, কম আর বেশি করে কিন্তু 130-এর টার্গেট আপনি সেট করতেই পারবেন। এই গ্রুপটা ধরেন ক গ্রুপ, এই গ্রুপটা ধরেন খ গ্রুপ, এটা হচ্ছে গ গ্রুপ, এটা হচ্ছে ঘ।
এই সাবজেক্টটা আমি আপনাদের আজকে বলে রাখি, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা সাবজেক্ট। এখানে দেখবেন আপনি সবগুলো অপশন দেখতেও যে কোরিয়ানদের মতো, সবার চেহারাই সেম, সবার চেহারাই সেম। যেটাতে পিক করতে যান দেখবেন কোনো না কোনো ভাবে ভুল হয়ে গেছে। সো এইটা কিন্তু খুবই সাবধানে হ্যান্ডেল করতে হবে। এটাতে আপনি খুব কনফিডেন্ট নিয়ে অপশন দাগালে দেখবেন ভুল হচ্ছে। তাই এখানে আপনাকে যা করতে হবে, আপনি যদি কোনো রিস্ক নিতে না চান, শুধু প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। প্রিভিয়াস প্রশ্নগুলো ভালোভাবে পড়লেও 3 থেকে 4টা এমসিকিউ আপনি কমন পেয়ে যাবেন। যাক, স্ট্র্যাটেজি নিয়ে কিছুটা ধারণা দিলাম, পরবর্তীতে বাকিটা বলতেছি। আর লিখিত পরীক্ষার মার্কস ব্রেকডাউন এখন আমি বলার দরকার নাই, কারণ আপাতত প্রিলি নিয়ে আপনার চিন্তা ভাবনা শুরু হোক, পরবর্তীতে আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। তো দেখেন, 48তম বিসিএস প্রিলির জন্য আপনি কত মাস সময় পাবেন খেয়াল করে দেখেন। গত 47-এর একটা রেফারেন্সিং করি। 47 বিসিএস এ উত্তরণের কোর্স প্রথমত ছিল আপনাদের মতো সেম পায়োনিয়ার ব্যাচ। তার পরবর্তীতে চালু হয় প্রোগ্রেসিভ ব্যাচ। তার কয়েক মাস পরবর্তীতে চালু হয় অপটিমাম ব্যাচ। তার এই সর্বশেষ সার্কুলারের ঠিক পরপরই চালু হয়েছে ইন্টেন্সিভ ব্যাচ। কেন খেয়াল করে দেখেন, গতবারও পায়োনিয়ারের ব্যাচ কিন্তু এইরকম ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আর সর্বশেষ ইন্টেন্সিভ ব্যাচটা কিন্তু নভেম্বর মাসে শুরু হয়েছে। তো দেখেন, পরীক্ষা কিন্তু হচ্ছে এই মে মাসে, পরীক্ষা কিন্তু হচ্ছে এই মে মাসে। তো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেখেন তারা কতটুকু সময় পেয়েছে খেয়াল করেন। 12 আর 3 15 মাসেরও বেশি। আর ইন্টেন্সিভের তারা দেখেন সময় পেয়ে যাচ্ছেন কিন্তু মোটামুটি 7 মাসের জন্য। তো নিঃসন্দেহে যারা 15 মাস সময় পাচ্ছেন আর যারা 7 মাস সময় পাচ্ছেন, দেখেন ঠিক দ্বিগুণ সময় কিন্তু পাচ্ছেন ঠিক একই প্রিপারেশন নেওয়ার জন্য। সো আপনারা যারা পায়োনিয়ার ব্যাচে এনরোল করেছেন, আমি আপনাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কারণ আপনি আপনি সিভিল সার্ভিস পরীক্ষা দিবেন যদি আপনার মনস্থির করা থাকেই, তাহলে সেটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে টুকটাক করে শুরু করাই ভালো। আপনি কেন সময় নষ্ট করবেন? আপনি যদি অনার্স অধ্যয়নরত হয়ে থাকেন যে হ্যাঁ ঠিক আছে, আমি একাডেমিকের পাশাপাশি প্রিলির পড়াটা কিছু কিছু পড়ে রাখি, এটা তো খুবই ভালো একটা সিদ্ধান্ত। কারণ আপনি এটা না পড়ে শুধু একাডেমিক পড়া নিয়ে থাকেন, দেখবেন কোনো না কোনো কারণে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। আপনি একটা মুভি দেখছেন, সিরিজ দেখছেন, আউটিং এ যাচ্ছেন, সেখানে কিছু পড়ে পড়ে কিন্তু আপনি এগিয়ে এগিয়ে রাখতে পারেন। সো এই যে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে ধরেন, এই ফেব্রুয়ারি মাস থেকে আপনার 48-এর পায়োনিয়ারের ক্লাস শুরু হলো। তো দেখেন, এই বছরের মে মাসে যদি 47তম বিসিএস এর প্রিলি পরীক্ষা হয়, সামনের বছরে কিন্তু রোজার ঈদের আগে কোনোভাবেই কিন্তু পরীক্ষা নেওয়াটা হবে না। তো দেখা যাবে সামনের বছরও সর্বোচ্চ এপ্রিলের শুরুতে, 2026-এর এপ্রিলের শুরুতে দেখবেন মোটামুটি 48-এর বিসিএস এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অনার্স সেকেন্ড ইয়ারে ইকোনমিক্স পড়ছি, আয়েশা হাসান, কোনো সমস্যা নাই। আপনি এখন থেকে যদি এখানে এনরোল করে থাকেন, মোটামুটি ভাবে রেগুলার ক্লাসগুলো করেন, আর আপনি ভোকাবুলারি যে জিনিসগুলো আছে, ম্যাথের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেন, আপনার কোনোভাবেই হতাশ লাগা যাবে না। কারণ আমি আপনাকে আমার নিজের উদাহরণটা দিচ্ছি ভাইয়া। এই যে ভাইয়া কমেন্টটা করলেন, সাজিয়া আর রিফাত ভাইয়া বলছেন যে ভাইয়া চাকরি করার পাশাপাশি কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে একটু বলবেন প্লিজ। আচ্ছা, বলতেছি। সো দেখেন, মোটামুটি আপনারা যারা এখানে কোর্সে আছেন, মোটামুটি 14 মাসের মতো সময় পেয়ে যাবেন, মোর দেন ইনাফ। প্রিলি এবং রিটেনের বেসিক আইডিয়া নেওয়ার জন্য 14 মাস হচ্ছে মোর দেন ইনাফ। আপনাকে শুধু নিয়ম করে পড়তে হবে, কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। সাজিয়ার প্রশ্নের উত্তর দেই, সাজিয়া ভাইয়ের প্রশ্নের উত্তর দেই। আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছি 2019-এর মে মাসে। তার পরবর্তীতে কিন্তু আমি একদম মানে দৃঢ়বদ্ধ ছিলাম যে আমি টেক্সটাইল সেক্টরে জব করব। পারিবারিক সিদ্ধান্তের কারণে যাই হোক, 2019-এর অগাস্ট মাসে কিন্তু আমি সিদ্ধান্ত দেই যে না, আমাকে বিসিএস পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু তার আগে কিচ্ছু আমার পড়া নেই, বিশ্বাস করেন। আমার কিন্তু কিচ্ছু পড়া ছিল না। এই 2019-এর অগাস্ট থেকে একটু একটু করে আমাকে একবারে শুরু থেকে বিসিএস প্রিলির পড়া কিন্তু পড়তে হয়। তো আমার সাথে তো অনেকেই ছিল, এটা তো স্বাভাবিক, অনেকেই ছিল যে এর আগেও বিসিএস দিয়েছেন, প্রিলি দিয়েছেন, অথবা আমার আগে থেকে প্রিপারেশন নিয়েছেন, এরকম তো অনেকেই আছেন। তাদের মধ্যে অনেকে হয়তো সফল হয়েছেন, বা কেউ কেউ হয়তো বা সফল হতে পারেন নাই আপাতত দৃষ্টিতে, যাই হোক। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ, আমার কিন্তু ভালো হয়েছে। 41 বিসিএস কিন্তু আমার প্রথম বিসিএস ছিল। আলহামদুলিল্লাহ, এটাতে কিন্তু দেখেন আমি পুলিশ ক্যাডার পেয়েছিলাম। 43 আমার দ্বিতীয় বিসিএস, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রশাসন ক্যাডার পেয়েছি। তো আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং অবশ্যই রেগুলার পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনার ভালো করার প্রবাবিলিটি খুবই বেশি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার থেকে অন্যরা বেশি জানেন, আপনি জানেন তাদের থেকে কম। আপনি কম জানেন বলেই তাদেরকে উপযুক্তভাবে কম্পিট করার জন্য আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এই জিনিসটা মাথায় রেখেই আপনি শুরু করেন। কখন অন্যদের অবজ্ঞা করবেন না, ওভার কনফিডেন্ট হতে যাবেন না, পচা শামুকে যেন পা না কাটে। আর সৃষ্টিকর্তার উপর সবসময় ভরসা রাখবেন। 10টা ভালোর মধ্যে 2টা ভালো যদি হয়, 10টা ঘটনার মধ্যে সেই 2টা ভালো কেন আপনার সঙ্গেই হবে না, এটা আপনি মাথায় রাখবেন যে হ্যাঁ অবশ্যই এটা আমার সঙ্গে ইনশাল্লাহ হবে। আপনি হতাশ হয়ে গেলে কখনোই নেক্সট স্টেপ নিতে পারবেন না, ঠিক আছে?
প্রিলির পাশাপাশি রিটেন কোন স্ট্র্যাটেজিতে পড়বেন, কোন ধরনের বই পড়বেন, ওকে? তো সেকেন্ড উত্তর দেই, চাকরির পাশাপাশি যিনি প্রস্তুতি নিচ্ছেন ভাই, আপনি চাকরির পাশাপাশি দৈনিক 5 ঘন্টা পড়ার চেষ্টা করলেই হবে। তো চাকরির পাশাপাশি দৈনিক 5 ঘন্টা সময় রাখেন, আর আপনার শুক্র শনি যে অফ ডে আছে সেই অফ ডে গুলোতে আপনি 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করবেন। আপনাকে একটু পরিশ্রম তো করতে হবে যেহেতু চাকরির পাশাপাশি, তো এই 5 ঘন্টা করে যদি আপনি পড়ার টেবিলে ধরে ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ না আপনার যে ধরেন ভোকাবুলারির একটা পিডিএফ আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখলেন, ম্যাথের কিছু সূত্র বা কিছু মানে এক্সেপশনাল কিছু প্রবলেম আপনি আপনার ফোনে ছবি উঠাই নিয়ে গেলেন। আপনার আছে না যে কাজের ফাঁকে ফাঁকে আমরা 10-15 মিনিট 20 মিনিট সময় পাই, বা লাঞ্চের 1 আওয়ারের মাঝখানে দেখা যায় যে 40 মিনিটস আমাদের প্রেয়ার অথবা খাওয়া শেষ হয়ে যায়, 15 to 20 মিনিটস হাতের সময় আছে, ওই সময়টা আপনি একটু ভোকাবুলারি গুলা দেখেন, বা আপনি একটু সংবিধানের ধারাগুলো দেখেন, বা আপনি এক্সেপশনাল ওই ম্যাথের বা গ্রামারের প্রবলেমটা একটু দেখেন। আপনি যখন বাসে মুভ করছেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে, তখন ফোনে আপনি ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন। আপনার কিছু ভোকাবুলারি মনে থাকতে চাচ্ছে না, সেগুলো কয়েকটা কাগজে লিখে রাখেন। আপনি অবসর সময় বারবার ওইটাই দেখেন, হাঁটতে পড়তে ওইটাই দেখেন, ইনশাল্লাহ আপনার দেখবেন পড়াগুলো মাথায় গেঁথে যাবে। জবের পাশাপাশি এইভাবে কিন্তু সময়টা আপনাকে ইউটিলাইজ করতে হবে। আর প্রিলির পাশাপাশি রিটেনের জন্য আইডিয়া যে নেবেন, ইতি যেটা বলতেছেন, আপনি যখন একবারে প্রিলিটা খুব সুন্দরভাবে গুছিয়ে পড়বেন, তার পেছনের পটভূমিটা জেনে, হ্যাঁ, যে 71-এর যুদ্ধ হয়েছে, তো সেটার কিভাবে একটু আপনি একটু বিস্তারিত পড়লেন, 7 জন বীর শ্রেষ্ঠ আপনি একটু বিস্তারিত জানার চেষ্টা করলেন, বা প্রবাসী সরকার সম্পর্কে একটু বিস্তারিত জানলেন, বা তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে একটু বিস্তারিত জানলেন, তখন এইরকম ব্রিগেড গুলো তৈরি করা হয়েছে বা সেক্টর গুলো, এগুলো নিয়ে একটু বিস্তারিত জানলেন, বা জাতিসংঘ নিয়ে আপনি প্রিলি পড়বেন, তার পাশাপাশি জাতিসংঘের যে তার পেছনের যে চুক্তিগুলো ছিল, যেমন লন্ডন ঘোষণা, আটলান্টিক চুক্তি, তারপরে মস্কো চুক্তি, তেহরান চুক্তি, ক্যাসাব্ল্যাঙ্কা চুক্তি, ভার্জিনিয়া সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, ইয়ালটা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এখানে তার পেছনে যে 9-10টা সম্মেলন আছে, আপনি এগুলি একটু পড়ে রাখতে পারেন চর্যাপদটা পড়ার সময়। যে আপনি প্রিলিমিনারির জন্য প্রাচীন যুগ থেকে চর্যাপদ পড়তেছেন, তো চর্যাপদে যে 23 জন অথবা 24 জন আছেন, রচনাকার ছিলেন, অথবা 50 অথবা মতান্তরে 51টি পদ যে পাওয়া যাচ্ছে, এগুলি আপনি ইনফরমেশন গুলো নেওয়ার পাশাপাশি একটু পড়ার চেষ্টা করেন যে চর্যাপদের ভাষাটা নিয়ে যে বিতর্কটা আছে, এটা কারণটা কি, একটু আমি বিস্তারিত পড়ি। এগুলি কিন্তু প্রিলিমিনারি বইতে আছে, এমন আপনাকে আলাদা বই কিনতে হবে তা কিন্তু না, প্রিলি বইতে কিন্তু আছে। আপনি তাদের লেখকদের সম্পর্কে, 2-1 জন লেখক সম্পর্কে একটু জানলেন, যে ভুসু কুপাকে কেন বাঙালি কবি ধারণা করা হচ্ছে, যে কারণ তিনি তার নিজের পদে বলেছেন, আজি ভুসুকু বঙ্গাল ভৈলি, নিয় ঘরিণী চণ্ডালে লেলি, এই কথাটা ওনাকে রেফারেন্সিং করে যে উনি পদ্মা খালের কথা বলছে, তাহলে উনি বাঙালি কিনা, এই যে একটা চলে আসে। অথবা টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি, এটা দিয়ে যে শুধু বোঝানো হয় যে হ্যাঁ দারিদ্র্যক্লিষ্ট জীবন, নিজের হাড়িতে খাবার নাই কিন্তু তারপরও প্রতিবেশী আসে খাওয়ার জন্য, এটা তো একটা বেসিক, কিন্তু তার পেছনে আরো কিন্তু নিগুড়ও কিন্তু কিছু ব্যাখ্যা আছে, অনেকটা সুফিজমের সঙ্গে মিল পাওয়া যায় এরকম টাইপের। হ্যাঁ, জীবাত্মা এবং জড়াত্মা এগুলি নিয়ে এই ব্যাখ্যাটা আপনি একটু তখন পড়েন, দেখেন আপনার রিটেনের জন্য আপনি অনেক অগ্রসর হয়ে যাবেন। আপনি যখন ম্যাথ করছেন, তখন শুধু আপনি শর্টকাটে কোনোভাবেই সীমাবদ্ধ থাকবেন না, শর্টকাট কিন্তু একটা খারাপ জিনিস। আপনি এই ম্যাথটা সূত্র ধরে এটা কিভাবে সলভটা করা হচ্ছে সেইটা আগে সলভ করেন, তখন এই সলভটা আপনি প্রশ্নে ছোট ছোট করে লিখে যখন এমসিকিউ দাগাবেন, এই একই সলভটা আপনি পরীক্ষার খাতায়, লিখিত পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে টিচারের সামনে মানে এক্সপ্রেস করবেন, প্রেজেন্ট করবেন, একই জিনিস। তো আগে বেসিকটা পড়েন, তারপর শর্টকাট দেখেন, মানসিক দক্ষতা আগে আপনি নিয়মটা বোঝার চেষ্টা করেন, তারপর শর্টকাটটা অ্যাপ্লাই করেন। কম্পিউটার বিজ্ঞান তো একবারে 70-80%-এর মতো মিল আছে, এগুলো জাস্ট একটু গুছিয়ে পড়েন, আপনি রিটেনের জন্য 60-70% এখনই হয়ে যাবে। কোন রাইটারের বইগুলো পড়বো এটা ধারণা দিলেও পার্সোনালি দিতে হবে, আমি ওপেন স্পেসে তো এইভাবে দেওয়াটা সম্ভব না। ব্যাখ্যাগুলো আপনি প্রিলিমিনারি যে কোনো বইতেই কিন্তু পাবেন, প্রিলিমিনারি যে কোনো বইতে আলোচনা করে করেই দেয়া আছে, আপনি একটু ঠান্ডা মাথায় আপনাকে পড়তে হবে। এত বড় সিলেবাস শর্ট নোট করবো কারণ টাইম থাকে না রিভিশনের প্রিলিমিনারির আগে, আপনি শর্ট নোট করবেন। নোটটা করার ক্ষেত্রে করবেন কি, মূল যে কথাগুলো আছে সেটা একটা একটা পাতাতে লিখে রাখবেন। আপনাদের সামদানি ভাই আছে, ক্লাস ক্লাস নেয়, সে নোট করার ওস্তাদ ছিল, তার বেশ কিছু নোট মাঝে মাঝে শেয়ার দেয়, এখানে দেখতে পারেন, আইডিয়া পেয়ে যাবেন। অথবা আপনি চর্যাপদ নিয়ে মূল যে কথাগুলো আছে, যে চর্যাপদের পদ সংখ্যা এত, কত সালে খুঁজে পেয়েছে 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি, কত সালে প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য
পরিষদ, মানে কলকাতার একটা প্রকাশনা ছিল, সেই জায়গা থেকে পরিষদ হয়। সেখান থেকে তার সঙ্গে আর কে কে প্রকাশিত হয়, আহ, ডাকার নব, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, তারপরে চর্যাপদ, এগুলো একসাথে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নাম নিয়ে প্রকাশিত হয় 1916 সালে। তো এটা নিয়ে, এটার উপরে লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটার নাম কি, ODBL, 1926 সালে প্রকাশিত হয়, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি লিটারেচার। তার পরবর্তীতে আহ, শহীদুল্লাহ স্যার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এটার ধর্মমত নিয়ে আলোচনা করেছেন। সেই বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট মিস্টিক্স মিস্টিক্স সংস, এই নাম নিয়ে এই বইটা প্রকাশিত হয় সম্ভবত তার কিছু পরে, সালটা আমার খেয়াল নাই। এইভাবে শর্ট শর্ট নোট নিয়ে পড়তে পারেন। ম্যাথের সূত্রগুলো এক খাতায় একটু লিখে রাখতে পারেন। সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো হিন্টস দিয়ে দিয়ে লিখে রাখতে পারেন। আন্তর্জাতিকের, জাতিসংঘের কত সালে কিভাবে হইলো না হইলো, 50টি দেশ, 51তম দেশ ছিল পোল্যান্ড 1945 সালে, আহ, কত অক্টোবর যেন, 24 অক্টোবর না কত অক্টোবর যেন তার যাত্রা শুরু। এইভাবে আপনি সিম্পল সিম্পল এক পাতাতে নোট নিয়ে রাখবেন যাতে খুব সহজে চোখ বুলায় নিতে পারেন। এইটাই হবে আপনার স্ট্র্যাটেজি। এইভাবে আপনাকে পড়া শুরু করতে হবে। শুরুতেই কোনোভাবেই প্রেশার নেওয়ার দরকার নাই, আপনি পড়া শুরু করেন। আর যারা বিসিএস এর প্রিলি সম্পর্কে আইডিয়া পেতে চান যে এত বড় সিলেবাস, কি পড়বো কি পড়বো না, কি ছেড়ে দিব কি ফেলে দিব কি রাখবো, তাদেরকে আমি বলবো আপনি বিগত 35 থেকে সর্বশেষ 46 বিসিএস এর যে প্রিলি কোয়েশ্চেন গুলো আছে, এইটা একটু কোয়েশ্চেন ব্যাংক থেকে এগুলার সলভ গুলো একটু দেখে নেন। তাহলে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে যে কিভাবে পড়তে হবে বা কি কি পড়তে হবে বা কি কি ছেড়ে দিতে হবে। আপনি 10টা প্রিলি কোয়েশ্চেন দেখলেই, 10-12টা প্রিলি কোয়েশ্চেন দেখলেই কিন্তু বুঝবেন এর মধ্যে দুইটা কিন্তু বিশেষ বিসিএস ছিল, 39 ছিল বিশেষ। সেখানে 100 কোয়েশ্চেন পাবেন জেনারেল, আর বাকি 100 কোয়েশ্চেন ডাক্তারদের জন্য ছিল। 42 বিসিএসটা ছিল বিশেষ, সেটা সেখানেও 100 কোয়েশ্চেন জেনারেল, 100 কোয়েশ্চেন ডাক্তারদের জন্য ছিল। সো বাকিগুলো, যে বাকি যে 10টা বিসিএস আছে, সেগুলোতে কিন্তু পূর্ণাঙ্গ প্রশ্নগুলো আছে। পড়লে খুব ভালো আইডিয়া পাবেন যে কোথা থেকে প্রশ্ন আসতেছে, টিচার কি প্যাটার্ন ফলো করছেন। হ্যাঁ, খুব ভালো একটা আইডিয়া আপনার হবে। সো আগে এটা পড়েন, অটোমেটিক্যালি আপনি আপনার নিজের ফুট স্টেপটা বুঝতে পারবেন যে না, আমি কোথায় আছি, এই কোয়েশ্চেনটা আমি হলে পারতাম কিনা, বা এটা তো আমি সহজেই পারতেছি। এই টাইপের কিন্তু খুব ভালো একটা আইডিয়া হবে ইনশাল্লাহ। আপনি ঠান্ডা মাথায় শুরু করেন। আর পরবর্তীতে যদি আগে মনোযোগ কিভাবে ধরে রাখবেন। সো মনোযোগ ধরে রাখাটা খুবই কঠিন, কারণ বিসিএস এর জার্নিটা কি এখনো পর্যন্ত একটু দীর্ঘ একটা জার্নি, একটু না বেশ ভালোই দীর্ঘ। এখনো পর্যন্ত বিসিএস এর যে জার্নিটা আছে সেটা কিন্তু ভালো, তবে সুপারিশ করা হচ্ছে নানাভাবে যে 1 বছর 1.5 বছর বা 2 বছরে কিভাবে একটা বিসিএস শেষ করা যায়। তো বিসিএস এর এই দীর্ঘ সময় আপনি মনোযোগ ধরে রাখবেন বা কিভাবে পড়া টেবিলে নিজেকে ধরে রাখবেন, তার জন্য আমি বলবো শুরুতেই কখনো আপনি 10-12 ঘন্টা পড়তে যে যাবেন, এটা কিন্তু আপনি পারবেন না। প্রথম দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, তৃতীয় দিনের দিন দেখবেন আপনার আর তর্স হয়েছে না, আপনি একটা মুভি দেখতে অথবা ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে চলে গেছেন। সো কি করতে হবে, প্রথমে টার্গেট করুন যে না ঠিক আছে, আমি একটু 5 ঘন্টা পড়ার চেষ্টা করি, যে আজকে আমি পড়ার টেবিলে 5 ঘন্টা থাকতে পারছি কিনা। আমি নিজে যেটা করতেছিলাম, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বেশি বেশি পড়ার আমার অভ্যাস ছিল না, পড়তাম সবসময় কম কম, পরীক্ষার আগে পড়ে পড়ে পরীক্ষা দিয়ে দিতাম। এখন বিসিএস এ তো আর শর্টকাট মারার কোনো উপায় নেই। এক স্যারের ছিল যে, এক স্যার বলেছিলেন যে বিসিএস টা হচ্ছে কি, যে অতীতের যত পাপ আছে সকল পাপের প্রায়শ্চিত্তের পরীক্ষা। অতীতের আপনি যত পাপ করছেন সকল পাপের প্রায়শ্চিত্ত করার পরীক্ষা। কিভাবে? যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে বিভিন্ন চ্যাপ্টার স্কিপ করে করে বাকি চ্যাপ্টার গুলো থেকে পড়ে পড়ে আপনি পরীক্ষা দিয়ে দিছেন। বিসিএস এ দেখবেন সকল চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসতেছে। এই সবগুলো সমস্যার সমাধান না করে আপনার পক্ষে এগুলো কঠিন। তাই বিসিএসটাকে পাপের প্রায়শ্চিত্ত করার পরীক্ষার মতো বলে থাকেন অনেকেই। সো আমি তখন দেখলাম যে না, অনেক বেশি সময় যখন পড়তে হবে তখন আমাকে নির্দিষ্ট কিছু কিছু জিনিস ফলো করতে হবে। সো প্রথমত আমি খেয়াল করলাম যে হ্যাঁ, তখন আমি সকালে উঠে একবার ফেসবুকে লগ ইন করতাম, দুপুরে একবার করতাম, সন্ধ্যা একবার করতাম, বা রাতে একবার করতাম। আমি খেয়াল করলাম যে না, কালকে থেকে তাহলে আমাকে যে আমি যে যদি কোচিং এ ক্লাস করি বা যাই করি না কেন, তার পাশাপাশি আমি 5 ঘন্টা অন্তত পড়ার টেবিলে পড়ার চেষ্টা করব। তাহলে সকালে ফেসবুকে ঢোকাটা আমার অফ করে দিতে হবে। কিছুদিন পরে আমি যখন কোচিং এ দেখলাম যে না, আমি 30-এর মধ্যে পাই 17, আর আমার পাশের অমুক ভাই পায় 26, তো আমার মাথা গরম হয়ে যায়, কিভাবে সম্ভব? কেন একই সঙ্গে ক্লাস করতেছি, একই গ্যাপ নিয়ে এসে পরীক্ষা দিচ্ছি, তা আমি 17 পাবো উনি 26 পাবে কেন? এই তো আমার তো তখন স্পিরিটটা কাজ করার শুরু দরকার, যে না আল্লাহ আমাকেও তো ওই ভাই তো মাসাল্লাহ ভালো করতেছে, আমাকেও তো ইনশাল্লাহ ভালো করতে হবে। উনি 26 পেলে আমাকে অন্তত 26 তো পেতেই হবে, 27 পাওয়ার টার্গেট পরে সেট করবো। শোনো না, যে না, 5 ঘন্টা পড়ার টেবিলে থেকে সম্ভব না, আমাকে 8 ঘন্টা, 8 ঘন্টা না হলে আমাকে 7 ঘন্টা টেবিলে থাকতে হবে। তো কি করতে হবে, পড়াশোনা একটু বাড়াই, তো যা দুপুরে ফেসবুকে লগ ইন করাও বন্ধ। এই শুরু।
5 থেকে 6 ঘন্টা, তারপরে 7 ঘন্টা, তারপরে 8 ঘন্টা, তারপরে কিভাবে যে আপনি 10 থেকে 12 ঘন্টা টেবিলে বসে যাচ্ছেন প্রিলি পরীক্ষার আগে, কিভাবে যে আপনি 14 ঘন্টা টেবিলে বসে থাকবেন আপনি নিজেও টের পাবেন না। So, মনোযোগ ধরে রাখতে হবে এইভাবে, আর নিজের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ একটা মনোভাব নিয়ে আসতে হবে। অমুক 30-এর মধ্যে 28 পাচ্ছে, আপনি তাকে অবশ্যই হিংসা করবেন না, কখনোই আপনি তাকে হিংসা করবেন না। ওকে ফাইন, মাসাল্লাহ সে ভালো করছে, আমাকেও 29 পেতে হবে। এটাই হচ্ছে আপনার স্পিরিট, এটা হচ্ছে আপনার স্পিরিট। ওকে সে ভালো করছে, ভালো কথা, সে ভালো, আমিও ভালো করব, আমি ইনশাল্লাহ তার থেকে ভালো করব, এই স্পিরিট আপনার মধ্যে নিয়ে আসতে হবে। সো আমি বলবো যে যারা কোচিং এনরোল করেছেন অথবা যারা বাসায় বসে পড়বেন, তারা যদি বইতে পরীক্ষা দেন বা কোনোভাবে বন্ধুদের সঙ্গে কোনো প্ল্যাটফর্মে পরীক্ষা দেন না কেন, সবসময় এই কম্পিটিটিভ মাইন্ডসেটটা নিয়ে আসবেন যে ওর থেকে আমাকে ভালো করতে হবে। কারণ 3 লাখ 4 লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে পিএসসি মাত্র 2 থেকে 2.5 হাজার ক্যাডার নিবে। সো এই 3-4 লক্ষ মধ্য থেকে 2 থেকে 2.5 হাজারের মধ্যে যদি আমি নিজেকে দেখতে চাই, তাহলে আমাকে খুব বেশি ভালো করতে হবে, এই প্রতিযোগিতামূলক মনোভাবটা নিয়ে আসতে হবে। পরীক্ষাগুলো সব অ্যাটেন্ড করবেন, যত পরীক্ষা আছে আপনাদের, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা সবসময় অ্যাটেন্ড করবেন। আমার ভাই বলতেন যে তুমি পারো আর না পারো পরীক্ষা অ্যাটেন্ড করবা, কারণ পরীক্ষা অ্যাটেন্ড করলে তুমি বুঝতে পারবা যে তোমার পজিশন কোথায়। ঘরে বসে প্রশ্ন একটা দেখে আরে যা, এটা তো আমি এটা হলে এইভাবে অ্যান্সার করতে পারতাম, কিন্তু না, পরীক্ষার হলে প্রকৃতভাবে বসে যখন আপনি প্রশ্নটা দেখবেন তখন আপনি বুঝবেন যে না, আসলে আপনি এটার সলভটা ফাইন্ড আউট করতে পারছেন কিনা, না কোন জায়গাতে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। সুতরাং পরীক্ষায় সবসময় অ্যাটেন্ড করবেন, আপনি কম মার্কস পান কোনো সমস্যা নাই, পরীক্ষা অ্যাটেন্ড করতে করতে দেখবেন এই মার্কসটা অনেক বেশি হয়ে যাবে। আশা করি আমি আপনাদের একটা হিন্টস দিতে পারলাম। ঠিক আছে, তো এখন থেকে সকল বিষয় সমান গুরুত্ব দিব নাকি কম বেশি গুরুত্ব দিব আপনাকে? মোটামুটি দেখা যাবে, দেখবেন যে কোচিং এর যে ক্লাসগুলো আছে সেগুলো সাফল করে করে একটা মানে মানে একটা রোস্টার করে কিন্তু ক্লাসগুলো সাজানো আছে, যাতে সকল বিষয় আপনি পড়াশোনা শুরু করতে পারেন। তো যখন বিসিএস এর প্রিপারেশন আপনি শুরু করবেন, আপনার এই জায়গাতে মন বসাতে একটু সময় লাগবে, কারণ বিসিএসটাকে তো আপনার একটা ভালোবাসায় পরিণত করে নিতে হবে। যে হ্যাঁ, তাকে আপনার একটা ভালোবাসায় পরিণত করে নিতে হবে, কারণ তার প্রতি আপনার ডেডিকেশন দরকার। ঠিক আছে, সো এটার জন্য আপনি দেখবেন যে যখন আমি বললাম যে অন্তত 35 থেকে 46 বিসিএস এর প্রিলি কোয়েশন যখন সলভ করবেন, তারপরে পড়াশোনা শুরুর দিকে আপনি, আমি বলি কি আপনার প্রিয় সাবজেক্টটা দিয়ে একটু শুরু করেন। না না আদনান, আপনি জবে থেকে তো প্রতিদিন না 8-10 ঘন্টা পারবেনই না। আমি একটু আগে বললাম যে যারা জবে আছেন তারা প্রতিদিন 5 ঘন্টা পড়ার চেষ্টা করেন, উইকেন্ডে শুক্র শনিবারে অন্তত সেখানে এই 2 দিন 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করেন। আপনাদেরকে এইভাবেই করে নিতে হবে। আর যেহেতু প্রিলি 48, প্রিলির আগে মোটামুটি 14 মাসের মতো সময় আছে, ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনারা সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 10 ঘন্টা তো আপনি পারবেনই না, জবে থেকে 5 ঘন্টা টার্গেট রাখলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিভাবে টুকটাক কিছু সময় কাজে লাগানো যায় সেটা একটু আগে বলছি, একটু দেখে নিন, হ্যাঁ। তো আমি বলবো আপনি আপনার পছন্দের সাবজেক্টটা দিয়ে পড়াশোনা শুরু করেন। যেমন আপনি বাংলা সাহিত্য পড়তে আপনার খুবই ভালো লাগছে, তো আপনি সাহিত্যের 2টা চ্যাপ্টার পড়ে শুরু করেন। আপনি গণিতের, সায়েন্সের স্টুডেন্ট, আপনার ম্যাথ করতে খুবই ভালো লাগে, আপনি ম্যাথ করা শুরু করেন। অথবা আপনি সিএসসি নিয়ে পড়াশোনা করেছেন, আপনি কম্পিউটার সাবজেক্টের, কম্পিউটার টেকনোলজির সাবজেক্টটা দিয়ে পড়াশোনা শুরু করেন, যাতে আপনি পড়াশোনার মধ্যে একটু আগ্রহ খুঁজে পান। তখন আস্তে আস্তে আপনি পড়াটা পড়েন। আপনি কোচিং এ কোনো ভাইয়ার ক্লাস করতে পারেন, না করলে সমস্যা নাই, ঘরে বসে নিজে পড়ছেন। তো আপনি মূল যে কথাগুলো আছে সেই কথাগুলো পড়েন, পড়ে দেখবেন যে অতীতে একটি প্রশ্ন থেকে একাধিকবার ঘুরায় পেঁচায় প্রশ্ন আসছে। আমি যে একটু আগে বললাম যে আপনি 130 নম্বর টার্গেট করবেন, সেখানে দেখবেন 130 নম্বরের মধ্যে বিগত বিসিএস গুলো থেকে প্রত্যেকটা বিসিএস এ, প্রতিটা বিসিএস এই বিগত যত বিসিএস আছে প্লাস আদার যে চাকরির পরীক্ষাগুলো আছে, এই বিসিএস এবং আদার চাকরির প্রশ্নগুলো থেকে মোটামুটি 80টার মতো প্রশ্ন কমন থাকে। আমার কথা বিশেষ না হলে মিলিয়ে দেখতে পারেন, কোয়েশ্চেন ব্যাংক থেকে, জব সলিউশন কোয়েশ্চেন ব্যাংক থেকে মিলিয়ে দেখতে পারেন। সো 130টার মধ্যে 80টার মতো প্রশ্ন আপনি পাবেন এমন যে অতীতে এগুলি কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসছে। সো বুঝতেই পারতেছেন কি হিউজ পরিমাণ সুযোগ আপনার সামনে আছে। আপনাকে কি করতে হবে, আমি কিন্তু চাপা মারতেছি না, কথা কিন্তু সত্যি, কোয়েশ্চেন মিলিয়ে দেখেন, আপনাকে রাখতে হবে মাথা ঠান্ডা। এই 80টা কোয়েশ্চেন আপনাকে কমন পেতে হলে তো অতীতের সবগুলো চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করে ফেলতে হবে, প্রশ্নগুলো তো খুঁজে বের করতে হবে। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষার বইয়ের শেষে যে প্রশ্নগুলো থাকে সব প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলবেন, বুঝে বুঝে ভালোভাবে পড়ে ফেলবেন, ব্যাখ্যাগুলো পড়ে ফেলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে সব জায়গা থেকে প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। সকল চাকরির পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে হচ্ছে 0.25, মানে 4টা ভুল দাগালে একটা সঠিক কেটে নিয়ে যায়, কিন্তু বিসিএস এ এটা হচ্ছে 0.50, মানে 2টা ভুল দাগালেই কিন্তু একটা সঠিক নম্বর কেটে নিয়ে যায়।
তাই বেশিরভাগ প্রিলি প্রার্থী কিন্তু ফেল করেন হচ্ছে নেগেটিভ মার্কিং এর যে ফাঁদ আছে সেটাতে। নেগেটিভ মার্কিং এর যে ট্র্যাপটা আছে, এই ট্র্যাপটাতে পড়ে অনেকে ভুল দাগিয়ে কিন্তু প্রিলি ফেল করেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত বড় ভাই থাকলে তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন। সো আপনাকে এই নেগেটিভ মার্কিং এর যে চোরাবালি আছে এইটা অ্যাভয়েড করতে হবে, এইটার ফাঁদে পড়া যাবে না। আপনি টার্গেট করেন যে হ্যাঁ, আমি পরীক্ষাতে 200 প্রশ্নের মধ্যে বেশি দাগাইতে পারি না, আমি 140টা দাগাইতে পারি। টার্গেট রাখবেন, ঠিক আছে, এই 40টার মধ্যে যেমন আমার 5টার বেশি ভুল না যায়, আমার ভুল করার হার যেন 3 থেকে 5%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। যে 100টা দাগালে সেখানে আমার মাত্র 5টা আমি ভুল দাগাচ্ছি অথবা মাত্র 3টা ভুল দাগাচ্ছি, এই স্ট্র্যাটেজিতে কিন্তু আপনাকে প্রিলি আগাতে হবে। যত কম আপনি নেগেটিভ মার্কিং করবেন তত কিন্তু আপনার পাওয়ার। নোট করে না পড়লে সমস্যা হয়, সব সাবজেক্টে নোট করে রাখবো, টুকটাক কিছু নোট রাখলে ভালো হবে। কারণ নইলে পরীক্ষার আগে মানে আপনার মানে রিভাইজ করা কষ্ট হয়ে যাবে। মূল যে জিনিসগুলো আপনার মনে থাকে না, তথ্য নির্ভর, সেগুলো ছোট 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 করে পাতায় বক্স আকারে নোট রাখতে পারেন, ঠিক আছে? এগুলো মনে হয় একটু ভালো হবে। আর আপনাদের হাতে তো প্রচুর সময় আছে, সমস্যা তো নেই। এখন বোর্ড বই কি ওইরকম ভাবে পড়তে হয় না, কারণ এখন বোর্ড বইগুলো থেকেই সবাই বইগুলো কম্পাইল করে। সো আপনি বোর্ড বই যদি আমি বলবো কি আলাদাভাবে স্পেশালি বোর্ড বইটা আপনি বাংলা ব্যাকরণের যে বোর্ড বইটা আছে, বাংলা 9-10-এর ব্যাকরণ বইয়ের বোর্ড বইটা পড়লেই হয়। আর বাকি সবকিছু আপনি বই পড়েন, যেমন উত্তরণের যে প্রিলি বইগুলো আছে, 13টা বই খুব সুন্দরভাবে আপনার এমন সুন্দরভাবে সাজানো আছে, এই বইগুলো পড়লে ইনশাল্লাহ আপনার যথেষ্ট হবে। তার পাশাপাশি বাংলার ব্যাকরণের বইটা আপনি নিতে পারেন। এক্সামে অপশন কনফিউজ হলে কি ট্রিক ইউজ করব? অপশন ঠিক হলে ওইটা আপাতত দাগাবেন না, বাকিগুলো দাগায় ফেলেন। দাগায় ফেলে যদি দেখেন যে মোটামুটি আপনি ভালো দাগাইতে পারছেন, ওটা দাগানোর দরকার নাই। আর যদি দেখেন যে না একটু শর্টেজ শর্টেজ আছে, তাহলে যে দুইটা অপশনের মধ্যে আপনি কনফিউজড, যেটা মোটামুটি মনে হয় সেটা দাগায় ফেলেন। তবে মডেল টেস্টে এগুলো করবেন, মূল পরীক্ষায় এগুলো একটু কম করতে হবে, এবং মূল পরীক্ষা এটা কম করার জন্যই আগে মডেল টেস্ট গুলো দিয়ে দিয়ে নিজের স্ট্র্যাটেজিটা সাজিয়ে নিতে হবে। তো এখন থেকেই সকল বিষয়ে আপনার পড়াশোনা শুরু হয়ে যাবে, আপনাদের ক্লাসগুলো রোস্টার করে ওইভাবেই সাজানো হয়েছে। একে একে সকল সাবজেক্টে আপনাকে পড়তে হবে, কারণ সকল সাবজেক্ট না পড়ে ফেলে ফেলে রাখলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এখন আমি আমার পড়াশোনা আগাই। বেসিক ইমপ্রুভ করার জন্য আপনাকে বই রিডিং পড়ে পড়বেন। বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আপনাকে বই রিডিং পড়ে পড়তে হবে। যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো রিডিং পড়বেন। রিডিং পড়লে যখন পিছনের গল্পটুকু একটু জানা যাবে, তখন তথ্য মনে রাখা কিন্তু সহজতর হবে। প্রি বই খুব দ্রুতই অ্যাভেলেবল হয়ে যাবে, অনেকগুলো বই তো প্রেসে চলে গেছে আমি যতদূর জানি। সুতরাং আপনাদের বেশি দিন ওয়েট করতে হবে না। প্রিলিতে ভালো করার কৌশল ইতিমধ্যে আমার আলোচনায় চলে এসেছে, যে মনোযোগ দিয়ে পড়েন, নেগেটিভ মার্কিং যত কম করবেন ততই ভালো। আর বেশি বেশি ঘরে বসে মডেল টেস্ট পরীক্ষাগুলো দেওয়ার মাঝে মাঝে দেখবেন যে আপনার শক্তিমত্তা কোন জায়গায় আর আপনার দুর্বলতা কোন জায়গায়। যেখানে আপনার শক্তিমত্তা সেটা ট্রাই করে দেখেন, সেখানে আপনি 0% এররের চেষ্টা চালাবেন। আর যে জায়গাতে আপনার দুর্বলতা, কোন প্রশ্নগুলো পারছেন না বা নেগেটিভ দেখাচ্ছেন কিনা, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। যখন দেখবেন যে এখানে আপনার নেগেটিভ বেশি হচ্ছে, তখন এই সব জায়গাগুলোতে সতর্কভাবে দেখাইতে হবে। আর 200-র মধ্যে 130 টার্গেট রাখেন। আর যত প্রিভিয়াস জব কোয়েশন আছে সব করে ফেলবেন। ইনশাল্লাহ এই জায়গা থেকে আপনি 80টার মতো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে? এই জায়গাতে প্রিলি ভালো করার কৌশল নিয়ে আর তেমন কিছু বলা নেই। আর একটা বিশেষ কথা বলে রাখি, আজ থেকেই নিউজ পেপার পড়ার অভ্যাস করবেন। আপনি মোটামুটি ভালো মানের একটা দৈনিক প্রতিদিন 25 থেকে 30 মিনিট সময় নিয়ে পড়বেন। আমাদের জাতীয় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, আন্তর্জাতিক যত গুরুত্বপূর্ণ নিউজ আছে, বাণিজ্য পাতা, অর্থ সংক্রান্ত যেসব কথাবার্তা গুলো আছে সেগুলো পড়বেন। ফুটবলে ধরেন ধরেন ক্রিকেট ক্রীড়াঙ্গনে খুব ভালো কোনো গিফট, মানে সরি, বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়েছে, সেটা কে কে পেলো, তো বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য অর্জন আছে কিনা দেশের, এগুলো। অথবা আহ তার পরবর্তীতে ধরেন আপনি অস্কার কে মনোনীত হলো, বা পুলিৎজার কে পেলো, বা বুকার বুকার পুরস্কার কে পাচ্ছে, এরকম গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আর মতামতে ভালো ভালো মতামত, মানে সম্পাদকীয় আর কি, সম্পাদকীয়তে ভালো ভালো আর্টিকেল যেগুলো পাবেন সেগুলো পড়ে ফেলবেন। যে বাংলাদেশ কি মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে যাচ্ছে কিনা, এটা খুব ভালো একটা, ধরেন আপনি পাইছেন, এটা অবশ্যই পড়তে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক কি অবনতির দিকে যাচ্ছে, ধরেন এই টাইটেলে আপনি একটা প্লেনের আপনাকে পড়তে হবে। পাকিস্তানের সঙ্গে কি আমরা সম্পর্ক আমাদের পুনরুদ্ধার দিকে যাচ্ছে কিনা, এটা পড়লে হবে, এটা পড়েন। বা ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন কি কৌশল এগুলো, বা ফিলিস্তিনকে একেবারে ধূলিসাৎ করায় কি ইসরায়েলের স্ট্র্যাটেজি, ধরেন এই টাইপের একটা হেডলাইন দিয়ে শুরু। এরকম টাইপের যেগুলো আপনার বিসিএস এর সঙ্গে সম্পর্কিত সেগুলো পড়ার চেষ্টা করবেন। সম্পাদকীয় সমাচার পড়লে হবে, মান্থলি যেটা আছে।
ওইটা খুব ভালো, ওইটা পড়তে পারেন। কোন কোন নিউজ পেপার পড়া উচিত আপনি দেখে শুনে একটা পড়ে ফেলবেন, আমি স্পেসিফিক নাম না বলাই ভালো। আর নিউজ পেপার কিভাবে পড়বো সেটাই তো মধ্যে বলে দিলাম। সপ্তাহে একদিন ইংরেজি দৈনিক পত্রিকা পড়তে পারলে খুবই ভালো। একদিন ইংরেজি দৈনিক পত্রিকা পড়ে সেই জায়গা থেকে 2 ঘন্টা 2-3 ঘন্টা সময় নিয়ে পড়ে পড়ে নতুন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো পড়ে ফেলবেন, সেন্টেন্স বিল্ডিং গুলো ভালোভাবে দেখে ফেলতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে এসব শুরু করবেন, প্রথমেই এত প্রেশার নিয়েন না। তো পায়োনিয়ার আপনাদের ব্যাচের জন্য 15 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। ওরিয়েন্টেশন, তার পরবর্তীতে সিলেবাস অ্যানালাইসিস, কিছু অভিজ্ঞতা থাকবে ভাই, আপনাদের ক্যাডার ভাইয়াদের কিছু কিছু অভিজ্ঞতা থাকবে, সেগুলো ভালোভাবে দেখে মূল ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তো এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এই পায়োনিয়ার ব্যাচে আপনাদের জন্য কি কি থাকছে, কি ফিচার গুলো থাকছে, সেগুলো আপনাদের একটু দেখে নেওয়া দরকার। তো সেগুলো আমি একটু আপনাদের একটু হিন্টস দিয়ে দিই। এখানে আমি আন্তরিকভাবে লজ্জিত যে আমার ছবিটা এখানে তারা কেন ব্যবহার করেছে আমি জানি না। সো উত্তরণের মূল যে বিষয়টা আপনি পাবেন যে এখানে সকল ক্লাস, A to Z সকল ক্লাস কিন্তু বিসিএস এর ক্যাডার অফিসার কর্তৃক কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু 2জন ক্যাডার অফিসার থাকেন। একজন হচ্ছেন সরাসরি ভয়েসে থাকবেন, একজন সরাসরি ভয়েসে থাকবেন, তিনি আপনার ক্লাসটা কন্ডাক্ট করবেন এবং আপনার ক্রমাগত কমেন্ট করে করে আপনি কি বুঝতে পারলেন বা কি পারলেন না বা কি কি প্রশ্ন আপনার আছে, যেমন আজকে আপনারা প্রশ্ন করছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, এরকম টাইপের আপনার জন্য এই ভাইয়ের সঙ্গে আপনার একবারে 1 to 1 ইন্টারাকশন চলবে। আরেকজন ভাইয়া ব্যাকআপে থাকবেন Q&A সেকশনে, সেখানে আপনার এই পড়া সম্পর্কিত এক্সট্রা সম্পূরক যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে Q&A সেকশনে আপনি সেই কোয়েশ্চেনটা ড্রপ করে দিবেন। ঠিক আছে, তখন উনি আপনার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। এবং বিসিএস ক্যাডার দ্বারা নাজমুল ভাই বলেছে রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে, প্রিপারেশন শুরু করব, 48 টার্গেট করে এগোচ্ছি, 47 আবেদন করব। অবশ্যই 47 আবেদন করবেন। না, আবার একজন 4টার বেশি বিসিএস দিতে পারবে না, এটা তো চূড়ান্ত না। এখন 32 বছর বয়স পর্যন্ত আপনি যত খুশি তত বিসিএস দিতে পারবেন। 32 বছর বয়স পর্যন্ত যত খুশি তত বিসিএস দিতে পারবেন, আপনি অবশ্যই 47 আবেদন করে পরীক্ষা দেন। এখনো 3 মাস সময় আছে, ভালোভাবে পরীক্ষা দেন, দেখেন এই পরীক্ষাতে আপনি কত পান আর কয়টা ভুল করেন, এটা আপনার জন্য খুব বেশি জরুরি। অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা দিবেন। হ্যাঁ, লাবণ্য বলছে সিলেবাস চেঞ্জ হবে কিনা এটা নিয়ে টেনশনে আছি, টেনশনের কিচ্ছু নাই। সিলেবাস হইলে কি হবে, প্রিলিমিনারি সিলেবাস চেঞ্জ করা নিয়ে তো কিচ্ছু বলে নাই। লিখিত থেকে গণিত বাদ দেওয়ার কথাবার্তা বলছে, বা যাই হোক, আপনি গণিতের প্রিভিয়াস কোশ্চেন গুলো পর আপাতত একটু ব্রেক করেন, সিদ্ধান্ত তো 1-1.5 মাসের মধ্যেই জানা যাবে। আপনি বাংলা ইংরেজি যেগুলো আছে, ইংরেজি পড়ার শেষ আছে, ইংরেজি গ্রামার ইংরেজি ভোকাবুলারি দীর্ঘ সময় নিয়ে পড়ার জিনিস, সেগুলো আপনি পড়তে থাকেন। আপনার বাংলাদেশ বিষয়াবলীর মৌলিক বিষয়গুলো পড়েন, আন্তর্জাতিক বিষয়গুলো আপনি জাতিসংঘ নিয়ে পড়েন, কম্পিউটার মৌলিক বিষয়গুলো নিয়ে পড়েন, এগুলো নিয়ে পড়েন। কত পড়া বাকি আছে, 6 মাসের পর আপনার আছে সিদ্ধান্ত আসার আগে আগে। কেন আপনি টেনশন করবেন, কোনো টেনশনের কিছু নেই। যা হবে সেটা সবার জন্যই হবে, ঠিক আছে। তো 2জন বিসিএস ক্যাডার প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করবেন, এবং প্রত্যেকটা ক্লাস আপনি লাইভ করবেন। তার পরবর্তীতে আপনার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে। এই রেকর্ডেড ভিডিওগুলো থাকার সুবিধাটা হচ্ছে, পরবর্তীতে যখনই আপনি পড়তে যাচ্ছেন যে এই জিনিসটা আপনার মনে নেই, একটু বুঝতে পারলে ভালো হতো, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারেন যে ভাইয়া এই জিনিসটা ক্লাসে কিভাবে অ্যানালাইসিস করে পড়াইছিলেন বা উনি কি হিন্টস দিলেন, আপনি একটু হেল্প নিতে পারেন। এবং এই যে আজকে আমি যেমন লিখে লিখে দেখাই দিচ্ছি কিছু জিনিস এক্সট্রা, এই যে স্লাইডে কিছু জিনিস লেখা আছে তার বাইরে আমি নিজের মতো কিছু জিনিস লিখতেছি। এই যে অ্যানোটেট, এই যে যে হিজিবিজি লেখাগুলো হচ্ছে, এই অ্যানোটেড যে স্লাইড গুলো আছে, প্রত্যেকটা অ্যানোটেড পিডিএফ আপনার অ্যাকাউন্টে আপলোড করা থাকবে। সো পরবর্তীতে আপনি ভাইয়াদের এই লেখাগুলো থেকে হিন্টস দেখে দেখে কিন্তু আপনার নিজের পর আপনি অনেকটুকু, ইনশাল্লাহ আশা করি ইউ উইল বি বেনিফিটেড সার্টেনলি। এখন এক্সাম সিস্টেমে আসেন। এখন উত্তরণ আপনারা জানেন যে অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে একটা খুব গোছানো প্রিপারেশন উত্তরণ থেকে নেওয়া যায়। সেখানে এক্সাম সিস্টেমটা হবে অফলাইনেও এবং অনলাইনেও। ডেইলি এক্সাম ব্যতি রেখে বাকি যে এক্সামগুলো আছে, সেই এক্সামগুলো যেমন উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, এগুলো যেগুলো আছে, এই এই সবগুলো এক্সাম কিন্তু আপনারা অনলাইনে, যে লাইভ যে এক্সামটা চলে, ক্লাসগুলো কি 48 বিসিএস এর পর আর দেখতে পারবো না, জি না, 48 বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে এগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে না। আগামী 14-15 মাস আপনার অ্যাকাউন্টে এই ক্লাসগুলো থাকবে ভাইয়া, তারপরে সম্ভবত আর থাকবে না। তো লাইভ ক্লাসগুলো আপনারা, লাইভ এক্সামগুলো যে সময় পরীক্ষা চলমান সেই নির্দিষ্ট সময়ের মধ্যে লাইভ পরীক্ষাগুলো দিতে পারবেন। সেটার অনুযায়ী কিন্তু আপনার মানে সেটা অনুযায়ী আপনি অন্যদের সঙ্গে কম্পিট করলেন, তার বাইরে এক্সট্রা নির্বাচিত প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস দিতে পারবেন, প্র্যাকটিস পরীক্ষা করতে পারবেন, এই টপিকের উপর প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন। এই দুইটা হচ্ছে অনলাইনে। আর অফলাইনে সরাসরি পরীক্ষা দেওয়ার তো কোনো বিকল্প নাই, কারণ পিএসসির
পরীক্ষাটা সরাসরি আপনারা অফলাইনে দিবেন বলেই তার আগে থেকে রেগুলার অফলাইনে পরীক্ষাগুলো দিয়ে নিজেকে চর্চা করা উচিত। এই অফলাইনের পরীক্ষাগুলো দেশব্যাপী 64টা জেলায় 101টা উদ্ভাস উন্মেষের ব্রাঞ্চ আছে, উদ্ভাস উন্মেষ উত্তরণের। এই 101টা পরীক্ষা কেন্দ্রের যে কোনো কেন্দ্রে যেয়ে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন অফলাইনের পরীক্ষাগুলো। সো এইভাবে আপনার প্রতিটা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনার মোটামুটি ডেইলি এক্সামগুলোর জন্য আপনার 2বার করে সুযোগ থাকতেছে, অন্য পরীক্ষাগুলোর জন্য 3বার করে একটা পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ থাকছে। একটা কথা বলবো আমি, যত বেশি পরীক্ষা দিবেন তত কিন্তু আপনার ভালো হবে, যত বেশি পরীক্ষা দিবেন তত কিন্তু আপনার ভালো হবে। আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন, নতুন নতুন প্রশ্ন প্র্যাকটিস করতে পারবেন, নিজেকে মানিয়ে নিতে পারবেন। তো প্রত্যেকটা পরীক্ষার পরে আপনি কত পাচ্ছেন না পাচ্ছেন অটো এসএমএস এ সেটা রেজাল্ট চলে যাবে। ডেইলি এক্সাম ব্যতি রেখে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আপনার যে সমন্বিত মেধা তালিকা আছে সেগুলো পরবর্তীতে অনলাইনে পেয়ে যাবেন। সো নিজের অবস্থানটা কোথায় আছে অন্যদের সঙ্গে সেটা যাচাই করতে পারবেন। অটো এসএমএস রেজাল্টটা খুবই দ্রুত গতিতে যায়, এটা খুবই ভালো একটা ফিচার। এবং এবং অফলাইনে পরীক্ষাগুলো দেওয়ার পরে অনলাইনে যখন পরীক্ষাগুলো আপনি দিবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যানালাইসিস রিপোর্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে যে আপনি এটা ভুল দাগিয়েছেন, ওকে, সঠিক উত্তর কোনটা এটা, তাহলে এই সঠিক উত্তরের ব্যাখ্যাটা কি ছিল। আপনি সঠিক উত্তর দাগিয়েছেন, ওকে, এটাই ভালো কথা, তো ব্যাখ্যাটা কি, এটা উত্তরটা যে আসলে এটা ব্যাখ্যাটা কি, অন্য অপশনগুলো কেন এলিমিনেট করা হলো, কেন এই উত্তরটা অপশনটা উত্তর হিসেবে আছে, সেটার ব্যাখ্যা সম্বলিত খুব সুন্দর অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। এবং এটা আপনি দেখে বুঝতে পারবেন যে কোথায় ভুল করেছিলেন, যে ভবিষ্যতে এই ভুলগুলো আর করা যাবে না। ওকে। তার পরবর্তীতে দেখেন, এখন আমি এই যে মূল যে আসলে যেটা আমি খুব মানে, আচ্ছা তার আগে একটা কমেন্ট দেখি, অনলাইনে কি রেগুলার 100টি ক্লাস কি ক্লাস হবে নাকি অফলাইন অনলাইন মিলিয়ে 100টি ক্লাস হবে? অফলাইনে তো ক্লাস হবে না, অনলাইন ক্লাসগুলো সব অনলাইনে হয় এবং 100টা অনলাইনে লাইভ ক্লাস হবে। এখানে কখনো দিন কোনো রেকর্ডেড ক্লাস কিন্তু চালানো হবে না। উত্তরণে কিন্তু সবসময় আপনার লাইভ ক্লাস হয় এবং এই 100টা ক্লাস আপনার লাইভ যাবে। এবং ইভেন 100টার পরে এক্সট্রা দু একটা ক্লাস থাকতেও পারে সাম্প্রতিক বিষয়ের উপর বা যাই হোক, সেটা পরের ব্যাপার, তবে ইনশাল্লাহ 100টা ক্লাস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। এখন আমি যেটা বলবো যে আমি নিজেকে মানে লাকি ফিল করতেছি যে বাংলাদেশে আমি বলবো যে সম্ভবত এটা প্রথম এবং একেবারে ইউনিক একটা ফিচার, যেটা হচ্ছে প্রিলি কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, যখন আমরা অনেকেই যে প্রিপারেশন শুরু করি, আমরা কিন্তু প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে, প্রিভিয়াস যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু ভালোভাবে দেখে আইডিয়া নেই। আমি কিন্তু একটু আগে আপনাদের বললাম যে 35 থেকে 46 প্রশ্নগুলো দেখে খুব ভালোভাবে আইডিয়া নিতে পারবেন। সো বিসিএস এ আপনার প্রিপারেশন শুরুর মৌলিক কথা হচ্ছে দশম থেকে বিগত 46 পর্যন্ত, আপনারা কয়েকদিন পরে 47 পেয়ে যাবেন, এই 47 পর্যন্ত যত প্রিলি কোয়েশ্চেন আছে সেটা কিন্তু ভালোভাবে দেখে ফেলতে হবে। প্রিলি কোয়েশ্চেন গুলো একেবারে কিছু কোয়েশ্চেন আছে যে ওই সময়ের সাম্প্রতিক প্রেক্ষিতে চলে এসেছিল, সেগুলো তো আর আপনার দরকার নাই, এছাড়া সকল প্রশ্ন কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। সো এই কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা যা করি, যে প্রশ্নগুলো পড়ি সেটা সলভ দেখি বা ব্যাখ্যা দেখার চেষ্টা করি, এই জিনিসটাকে মাথায় রেখে এই কোয়েশ্চেন ব্যাংকের উপর মাস্টার ক্লাস সাজানো হয়েছে, যেখানে 360টার বেশি ক্লাস কিন্তু থাকবে। এই ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে খেয়াল করেন। এই প্রত্যেকটা ক্লাস এমন ভাবে সাজানো হয়েছে যে, ধরেন আপনার চর্যাপদ, চর্যাপদের উপর বিগত বিসিএস এ কতগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো নিয়ে প্রথমে যে মৌলিক ইনফরমেশন গুলো দরকার চর্যাপদের উপর, সেই ইনফরমেশন গুলো দিয়ে একটা ব্রিফ করার চেষ্টা করা হয়েছে। তার পরবর্তীতে আপনার প্রত্যেকটা প্রশ্ন সলভ, এই সলভটা কেন হলো, বাকি 3টা অপশন কেন হলো না, সেটার উপর একটু ব্যাখ্যা দিয়ে আপনার ক্লাসটা গোছানো হয়েছে। পরবর্তীতে ভবিষ্যতে এই রকমের টপিক থেকে আর কি দু একটা প্রশ্ন হতে পারে এই টাইপের হিন্টস দেওয়ার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে। এইভাবে একটা ক্লাস এমন ভাবে সাজানো হয়েছে, স্ট্যান্ডার্ড একটা টাইমে মোটামুটি 45 মিনিটস স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু দেখা যায় যে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসগুলোর সময় কিন্তু ওঠানামা করতে পারে। এইভাবে এই ক্লাসগুলো আপনার অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে এবং আপনি এই ক্লাসগুলো সব সময় দেখতে পারবেন, মানে একবারে মৌলিক বিষয়গুলো নেওয়ার জন্য। এবং যখন এই মৌলিক ইনফরমেশন গুলো আপনি শুনবেন, তখনই কিন্তু আপনার বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে যে আপনি ত্রিকোণমিতিক দূরত্ব উচ্চতা সমস্যাটা নিয়ে যখন পড়ানো হচ্ছে, তখন এই দূরত্ব উচ্চতার বেলায় কি কি সূত্রগুলো আছে, এটা কিভাবে কখন কি অ্যাপ্লাই করতে হয়, কখন আপনি কোনটা অ্যাপ্লাই করবেন, সেই জিনিসগুলো নিয়ে একটা ব্রিফ দেওয়া হলো। তারপরে বিগত বিসিএস এর প্রশ্নগুলো যে আসছে এটা কিভাবে সলভ করা যায় সেটা দেখানো হলো। ভবিষ্যতে এখান থেকে কি কি থাকতে পারে এই রকমের টুকটাক হিন্টস, এই জায়গার সূত্রগুলো কিভাবে মনে রাখা যেতে পারে টুকটাক হিন্টস, এইভাবে নিয়ে কিন্তু 350-এরও বেশি, 360টারও বেশি মাস্টার ক্লাস কিন্তু আপনাদের জন্য অ্যাকাউন্টে আপলোড করা হয়ে গেছে। এবং এটা আমি বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। প্রত্যেকটা ক্লাসই কিন্তু বিসিএস ক্যাডার
ভাইয়ারা কিন্তু ক্লাসগুলো রেকর্ড করে দিয়েছেন সম্পূর্ণ, মানে এক্সক্লুসিভ অ্যান্ড নিউ, একবার ফ্রেশ ক্লাসগুলো আপনাদের দিয়ে উদ্বোধন করানো হবে। সো এগুলা খুব ভালো, এটা থেকে মানে বেনিফিশিয়ারি একদম যতটুকু পারা যায় ততটুকু হবেন, কোনো সুযোগ কিন্তু ছাড়বেন না। কিভাবে আপনার অ্যাকাউন্টে এই ক্লাসগুলো আপনি পেতে পারেন সেটা একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিব। তো মাস্টার ক্লাসের এইভাবে আপনি যাবেন, যে যে এইরকম একটা মানে অপশন আপনার কাছে চলে আসবে, সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আগে ক্লাসটা অগ্রসর হই। এখন কোর্স বিবরণী। কোর্স বিবরণীতে খেয়াল করেন আপনাদের জন্য কি আছে। রাফিয়া বলছেন কিছু শুনতে পাচ্ছেন না, তাহলে আপনি আবার কানেক্টেড হন, কারণ অন্যরা সবাই শুনতে পাচ্ছেন। ভাইয়া শুধু বিসিএস প্রিলিতে আসা প্রশ্ন থেকে খুব বেশি প্রমাণ পাবেন না, 25-30টা পাবেন, কিন্তু সকল চাকরির পরীক্ষা পড়লে আপনি মোটামুটি 80টার মতো প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এবং প্রশ্ন প্রশ্ন থেকে কিন্তু অনেক হিন্টস থাকে, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব নে। এখন দেখেন এখানে আপনাদের জন্য কি কি আছে খেয়াল করে দেখেন। ফুল কোর্সে আপনার যে কম্বো, যেটা মানে কম্বিনেশন, মানে আপনারা অনলাইনে ক্লাসগুলো করবেন প্লাস অনলাইন প্লাস অফলাইনে যে পরীক্ষাগুলো দিবেন, সেখানে আপনাদের জন্য এই বেসিক ক্লাস 4টি থাকছে, যেটা শুরু হয়ে গিয়েছে। লেকচার ক্লাস থাকবে রেগুলার 100টি, লাইভ ক্লাস। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস 360টিরও বেশি থাকবে। বেসিক টেস্ট থাকবে 3 সেট। ডেইলি এক্সাম থাকবে 2 সেট, মানে 200 সেট, মানে ডেইলি এক্সামগুলো অফলাইনে হবে না। এগুলাতে 100 সেট লাইভ আর 100 সেট হচ্ছে প্র্যাকটিস, এখানে এই 200 সেট এক্সাম পেয়ে যাবেন। উইকলি এক্সাম 99 সেট, এখানে এখানে 33 সেট হবে অফলাইন, 33 সেট হবে অফলাইন, 33 সেট হবে লাইভ, 33 সেট হবে প্র্যাকটিস, এইভাবে মোট 99 সেট উইকলি। মান্থলি হবে 21 সেট, ঠিক আগের মতো 7-7-7 অনুসারে হবে। সাবজেক্ট ফাইনাল হবে 18 সেট, মানে 6 সেট অফলাইন, 6 সেট লাইভ, 6 সেট প্র্যাকটিস। ফাইনাল মডেল টেস্ট হবে 20 সেট, এখানে আপনার 10 সেট 10 সেট হিসাবে হবে লাইভ আর অফলাইন। সার্বক্ষণিক কিউ এন্ড এ সেবা, এটা বলে ফেলি। সার্বক্ষণিক কিউ এন্ড এ সেবাটা হচ্ছে মানে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনি আপনার প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশনের সময় কোনো একটা বিষয় নিয়ে আপনার কনফিউশন হতে পারে, মানে এটা ক্লাসে ভাইয়া এই উত্তরটা বলছে বা বইতে এটা দেয়া আছে, এটার প্রকৃত ব্যাখ্যাটা কি, এই টাইপের আপনি লিখিত কোনো প্রশ্ন অথবা ছবি আকারে কোনো প্রশ্ন অথবা ভয়েস আকারে কোনো প্রশ্ন আমাদের যে কিউ এন্ড এ সেকশনটা আছে আপনার অ্যাকাউন্টে দেখবেন, সেটা আমি দেখিয়ে দিব। সেখানে আপনি কোয়েশ্চেনটা ড্রপ করতে পারবেন। অভিজ্ঞ যে টিচার প্যানেল আছে, সেই টিচার প্যানেল আপনার এই প্রশ্নটার একটা মানে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যাটা আপনার কিউ এন্ড এর উত্তর হিসেবে দিয়ে দেওয়া হবে, যেটা উত্তরণের একটা ইউনিক সার্ভিস, ঠিক আছে? এটা আগে থেকে ইউনিক ছিল, এখনো ইউনিক আছে। আর মাস্টার ক্লাস তো নতুন, মানে সুপারলেটিভ ইউনিক হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো এটা আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি। অনলাইনে যখন আপনি ফুল কোর্সটা যদি অনলাইনে শুধু করেন, তখন আপনি অফলাইনে পরীক্ষাগুলো দেওয়ার সেবা পাবেন না। তো ওই হিসাবে বেসিক ক্লাস, লেকচার ক্লাস, মাস্টার ব্যাংক সবই ঠিক থাকতেছে। বেসিক টেস্টে যে 3 সেটের জায়গায় 2 সেট হয়ে যাচ্ছে, কারণ অফলাইনের পরীক্ষাটা এখানে নেই। ডেইলি এক্সাম যেহেতু অফলাইন নাই, তাই 200 সেট ঠিকই আছে। উইকলি এক্সামও দেখেন সবই 3:2-তে কিন্তু কমে যাচ্ছে, কারণ ওই 1 অনুপাত অফলাইনের সেকশনটা আপনার অনলাইনে থাকছে না। তাই 99-এর জায়গায় 66, 21-এর জায়গায় 14, সাবজেক্ট ফাইনাল 18-র জায়গায় 9, মানে এখানে অফলাইনটা থাকবে না, শুধু লাইভ অনলাইন থাকবে। ফাইনাল মডেল টেস্ট 20-এর জায়গায় 10, মানে এখানে শুধু লাইভ অনলাইনে থাকবে, অফলাইনটা থাকবে না। আর বাকি কিউ এন্ড এ সেবা সবার জন্যই থাকছে। শুধু অনলাইনে আপনি ক্লাস বেস যদি করেন, তাহলে সেখানে শুধু 100টা ক্লাস পাবেন আর ক্লাসের সঙ্গে ডেইলি এক্সাম গুলো পাবেন। তখন উইকলি, মান্থলি, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো আপনি পাবেন না। সার্বক্ষণিক কিউ এন্ড এ সব আপনার জন্য থাকবে, মাস্টার ব্যাংক ক্লাসগুলো অবশ্যই থাকবে, আর বেসিক ক্লাস আর বেসিক টেস্ট অনলাইনের গুলো কিন্তু থাকবে, ঠিক আছে? তো পরবর্তীতে দেখেন, আহ চলেন আমি একটু পরবর্তীতে যাই। কোর্স বিবরণী এক্সাম ব্যাচ, যদি আপনি শুধু এক্সাম ব্যাচে এনরোল করে থাকেন, তাহলে এক্সাম ব্যাচে আপনাদের জন্য থাকছে, ক্লাসগুলো থাকবে না, বাকি সবই কিন্তু সেম। এই বেসিক্স টেস্ট, ডেইলি এক্সাম, উইকলি, মান্থলি, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট সবই থাকছে। দেখেন আপনি ক্লাস না করার পরও কিন্তু আপনার জন্য কিউ এন্ড এ সেবাটা কিন্তু উন্মুক্ত থাকতেছে। আপনি ক্লাস করতেছেন না, তারপরও আপনার এই প্রিপারেশনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে আপনার কিউ এন্ড এ সেবাটা আপনার জন্য থাকছে। আর এটা হচ্ছে যেহেতু অনলাইন প্লাস অফলাইন মানে কম্বো, তাই যখন আপনি শুধু অনলাইনে যাবেন, তখন ডেইলি এক্সাম ব্যতীত বাকি এক্সামগুলো 3:2-এ কিন্তু কমে যাবে। তাই বেসিক টেস্ট 3-এর জায়গায় 2, ডেইলি এক্সাম সেম থাকবে, উইকলি 99-তে 66, 21-এ 14, 18-তে 9, আর 20-এ 10 সেম থাকবে। কিউ এন্ড এ সেবা কিন্তু এখানে থাকবে। যেহেতু ক্লাস করছেন না, তাই এখানে কিন্তু মাস্টার ক্লাসটা কিন্তু সংযোজিত হচ্ছে না। ক্লাস যদি যারা করবেন, ক্লাসের জন্য কিন্তু এক্সট্রা মাস্টার ক্লাসগুলো সংযোজিত হয়ে যাবে। আর আপনাদের জন্য যে বইগুলো আছে,
উত্তরণের বইগুলো একেবারে প্রতিটা বছরই কিন্তু এটা মানে অনন্য করার চেষ্টা প্রয়াস থাকে। সেই প্রয়াসে এইবারও কিন্তু বইগুলো ঢেলে সাজানোর চেষ্টা করা হয়েছে। এবং এবারের যে যে মাস্টার যে প্রশ্ন ব্যাংকটা আছে, এবারের কোয়েশ্চেন ব্যাংকটাও আপনাদের এই মাস্টার ক্লাসের মতোই সাজানো হয়েছে। সাধারণত বাজারে যে প্রচলিত বইগুলো আছে সাধারণত বিসিএস ধরে ধরে প্রশ্ন সলভ করা, তাই দেখবেন একই প্রশ্ন বারবার আসছে, একই ব্যাখ্যা বারবার আসছে, এরকম কিছু মানে রিইটারেশন হতে পারে, কিছু পুনরাবৃত্তি হতে পারে। সো এই জায়গাতে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে টপিক ভিত্তিক এই টপিকের আন্ডারে যতগুলো বিসিএস প্রশ্ন আসছে সব দেওয়া হয়েছে, রেগুলার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে শুরুর দিকেই। রেগুলার এই ব্যাখ্যাটা দিয়ে আপনাকে বেসিক আইডিয়া দেওয়ার পরে প্রশ্নগুলোর সলভ দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো সলভ দেওয়ার ক্ষেত্রে যেখানে দরকার সেখানে কিন্তু আবার উপযুক্ত ব্যাখ্যা সংযোজিত হয়েছে। সো এইভাবে টপিক ভিত্তিক সমাধান করে করে কিন্তু আপনার বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তার পাশাপাশি দেখেন আরো 12টা বই আছে সাবজেক্ট বেসড। ইংরেজিতে গ্রামারের জন্য একটা, লিটারেচারের জন্য একটা, ঠিক একই রকম ভাবে বাংলাতে ব্যাকরণ অংশের জন্য একটা, সাহিত্য অংশের জন্য একটা, আর বাকি সবগুলো সাবজেক্টের জন্য রেগুলার একটা একটা করে বই কিন্তু সাজানো হয়েছে। এই মোট 13টা বই কিন্তু দেখবেন আপনার প্রিপারেশন ইনশাল্লাহ এই এক সেট বই কিন্তু যথেষ্ট হবে। আর এর ফাঁকে একটা কথা বলে রাখি, 2-3 সেট বই কিনে বেশি বেশি পড়ে কিন্তু নিজের মাথা ভারী করবেন না। আপনি যে বই কিনেন না কেন, সেটা উত্তরণ কিনবেন আমি সেটা বলবো না, আপনি উত্তরণ কিনতে পারেন, আপনার অন্য কোনো বই ভালো লাগলে সেটাও কিনতে পারেন। আপনি যে বই কিনেন এক সেট বই কিনে সেটা অন্তত 2 থেকে 3 বার ভালো করে পড়েন। যদি দেখেন যে না আপনার 10 মাস সময় গেছে, আরো 5 মাস সময় বাকি আছে পরীক্ষার, তখন আপনি এক্সট্রা আরেক সেট বই কিনতে পারেন, কিনে কিছু এক্সট্রা কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। কারণ বই প্রকাশনী ভেদে বইতে দেখবেন 80-85% ইনফরমেশন প্রায় সেম। তো শুরু থেকেই 2-3টা বই পড়ে কোনোভাবেই নিজের মাথা ভারী করেন না। আর উত্তরণে যখন আপনি ক্লাস করবেন, ক্লাসের শেষে যে আপনার ফ্রেশ স্লাইড আর অ্যানোটেড যে স্লাইড গুলো আছে সেগুলো নিজেরাই কিন্তু একটা বইয়ের মতো। কারণ সেই জায়গাতে মূল কথাবার্তাগুলো দিয়ে সাজিয়েই কিন্তু স্লাইড গুলো সাজানো হয়, সেগুলাই এক্সট্রা এক সেট বইয়ের মতো। সো অবশ্যই যে বই পড়েন 2-3 বার পড়বেন, তার পরবর্তীতে এক্সট্রা একটা বই নেন, কোনোভাবেই বেশি বই নিয়ে বারবার পড়ার চেষ্টা করবেন না। এখন দেখেন বিস্তারিত দেখার জন্য আপনাদের রুটিন ইতিমধ্যে আপলোড করা আছে, ইতোমধ্যে আপলোড করা আছে। দেখছেন বলতে বলতে আমি একটা ভুল বলে ফেলছি, ইতিমধ্যে বলে ফেলছি। সঠিক শব্দটা কিন্তু ইতোমধ্যে, ঠিক আছে? সো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার কিছু সুবিধা আছে। আপনি অনেক ভুল দেখবেন আমাদের সমাজে প্রচলিত, কারণ আমরা সব জায়গাতেই লিখি স্বাগতম স্বাগতম, সরকারি অনুষ্ঠানগুলো তো দেখি আমরা স্বাগতম লেখা থাকে, কিন্তু শব্দটা কিন্তু ভুল। শব্দটা হচ্ছে স্বাগত। হুম। আমরা যদি নিন্দুক, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, শব্দটা কিন্তু হচ্ছে নিন্দক। ঠিক আছে? আমরা সবসময় ধুমসে বলি ন্যূনতম সেন্স তোমার নাই, ন্যূনতম সেন্স মানে শব্দটা কিন্তু ন্যূনতম না, শব্দটা কিন্তু ন্যূনতম। ঠিক আছে? আমরা এখনো অংশীদারিত্ব অংশীদারিত্বই বলি, শব্দটা কিন্তু এখন হয়ে গেছে অংশীদারত্ব। এইরকম অসংখ্য জিনিস আছে, অসংখ্য ভুল দেখবেন আমাদের সমাজে প্রচলিত, সেটা অন্যরা ধরতে পারবে একটু কম, কিন্তু আপনি এখন থেকে একটু বেশি ধরতে পারবেন। এই প্রিপারেশন, বিসিএস এর একটা প্রিপারেশন আপনাকে অনেকটুকু ইনশাল্লাহ স্মার্ট করে তুলবে। উত্তরণের বই ব্যতীত অন্য প্রকাশনার বই কি পড়তে হবে? আমি বললাম যে আগে উত্তরণের বইটা যদি কিনেন তাহলে সেটা পড়েন, 8-10 মাস পরে 2-3 বার পড়া হইলে পরে অন্য একটা বই কিনবেন। হ্যাঁ। ব্যাংক জবের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কি বিসিএস এর জন্য হেল্পফুল? অবশ্যই। কম্পিউটার, তারপরে সাধারণ জ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিজ্ঞান এইসব অংশে বিসিএস এর ব্যাংকের অনেক প্রশ্ন, ম্যাথের, ম্যাথ মানসিক দক্ষতা এগুলোর অনেক প্রশ্ন মানে রিপিট হয়। এগুলো অনেক রিপিট হয়, এগুলো সব প্রশ্ন ভালো করে, আমি তো বলছি যে বিগত যত জব কোয়েশ্চেন আছে, আমি কিন্তু বলি নাই বিগত শুধু বিসিএস কোয়েশ্চেন, বিগত যত জব কোয়েশ্চেন আছে সব ভালোভাবে পড়ে ফেলবেন ইনশাল্লাহ, 80টার মতো প্রশ্ন কমন পাবেন। ওকে। বইগুলো শুধু ভর্তিকৃত শিক্ষার্থীরাই পারচেস করতে পারবেন না, বইগুলো যে কেউ আপনি যে কোনো ব্রাঞ্চে যে অথবা রকমারির মাধ্যমে পারচেস করতে পারবেন। ঠিক আছে? সো বিস্তারিত রুটিন দেখার জন্য তরুণের পেজ আছে, গ্রুপ আছে, সেসব জায়গাতে রুটিন গুলো আপলোড করা আছে, সেগুলো দেখতে পারেন। সো নিয়মিত আপডেট গুলো পাওয়ার জন্য এই পেজগুলো খোলা, ইউটিউবে চ্যানেল আছে, সেখানেও নানা ধরনের ভিডিও আপলোড করা হয়, এগুলো দেখে দেখে যে কোনো জায়গা থেকে আপনি যা পারেন সংগ্রহ করেন। আগামী 2 থেকে 3 বছর হচ্ছে আপনার সংগ্রহের কাল, আপনার পিরিয়ড অফ কালেকশন। ওকে? আপনার পিরিয়ড অফ কালেকশন। সো যা পারেন ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করেন, নলেজ গুলো নিয়ে নিয়েই কিন্তু আপনাকে ভালো করতে হবে। বইগুলো মনে হয় এই মাসে ইনশাল্লাহ পেয়ে যাবেন, একটু ব্রাঞ্চে যোগাযোগ রাখেন। হ্যাঁ। কিছু বই কিন্তু প্রেসে চলে গেছে অ্যাজ ফার অ্যাজ আই নো। তো চলেন আমি আপনাদের একটু দেখিয়ে দেই যে কিভাবে আপনি করতে পারেন। আপনার একটা অ্যাকাউন্টে ঢুকে কিভাবে আপনি ধরেন আপনার একটা অ্যাকাউন্টে ঢুকে কিভাবে আপনি মূল জিনিসগুলো পেতে পারেন। সেগুলো প্রশ্ন উত্তর আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, এটা নিয়ে আলাদা আর কোনো ফাংশনের কিছু নাই। বিসিএস কঠিন নয়, প্রশ্ন যদি প্রস্তুতি যদি গোছানো হয়, এটা খুব সবসময় আমরা বলি যে আপনি একটা গোছানো প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনি এক চান্সে এপ্রিলি পাস করবেন, প্রথমবার ইনশাল্লাহ আপনি ক্যাডার হবেন, কোনো সমস্যা নাই। মাস্টার ক্লাসের বেশিরভাগ কন্টেন্ট দেখাচ্ছে কন্টেন্ট ইজ কামিং সুন, ওগুলো আপলোড করা হচ্ছে, আপলোড করা হচ্ছে। হ্যাঁ, আপলোড করা হচ্ছে, আস্তে আস্তে সব হয়ে যাবে, টেনশনের কিছু নাই।
ধরুন আমি নিজে মাস্টার ক্লাসের 28টা ক্লাস রেকর্ড করেছি। আমি রেকর্ড শেষ করেছি ডিসেম্বরের 6 তারিখ। আমি ক্লাস শেষ করেছি ডিসেম্বরেরও কিন্তু 6 তারিখ রেকর্ড করা শেষ করেছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ। সো আমি 2 মাসেরও প্রায় আড়াই মাস সময় আগে কিন্তু আমার রেকর্ড করা শেষ হয়েছে, আপলোড হয়ে যাচ্ছে আর কি। এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না, ইনশাল্লাহ সব আপলোড হয়ে যাবে, টেনশন করেন না। তো চলেন আমি আপনাদের এখন একটু কিভাবে সবকিছু পেতে পারেন এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি। ভাইয়া, অলরেডি 226টা মাস্টার ক্লাস আপলোড করা হয়েছে। আচ্ছা, আর 226টা বাকিগুলো ক্লাস আপলোড করা হয়ে গিয়েছে, সো বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে, কারো কোনো টেনশনের কিছু নাই। সো দেখেন, আমি আপনাদের একটু একটা অ্যাকাউন্টে ঢুকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি কিভাবে সবকিছু পেতে পারেন। হ্যাঁ, জাস্ট একটু আপনাদের একটু দেখিয়ে দিয়ে রাখি। আহ টিচার রুটিন কেন, একটা স্টুডেন্ট লগ ইনে যেতে যাচ্ছি। আচ্ছা, ধরেন আমি একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে, ধরেন আপনার যে নির্দিষ্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং আপনার যে পাসওয়ার্ড থাকবে, আপনি সেটা সেট করে ধরেন আপনি আপনি আপনার স্টুডেন্ট আইডিতে লগ ইন করলেন। আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? ক্লাসে যারা আছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে, তো দেখেন আপনি কিন্তু ঢোকার সাথে সাথে খুবই সুন্দর এবং ভাইয়া রেকর্ড ক্লাসগুলো কি উত্তরণের বুক অনুযায়ী? হ্যাঁ, রেকর্ড মাস্টার ক্লাসগুলো উত্তরণের কোশ্চেন ব্যাংক, মাস্টার কোশ্চেন ব্যাংক অনুযায়ী। কোয়েশনের উত্তরণের যে কোয়েশ্চেন ব্যাংকটা এবার অন্যরকম ভাবে ঢেলে সাজানো হয়েছে টপিক আকারে। সেই কোয়েশ্চেন মাস্টার ব্যাংক, যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে সেইটার অনুযায়ী ক্লাসগুলো ব্রেক ডাউন করা হয়েছে। 360টারও বেশি ক্লাস, 360টারও বেশি ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু বিসিএস ক্যাডার ভাইয়ারা নিয়েছেন। ঠিক আছে? আমি আশা করি, আমি মানে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখেই আমি বলছি, আশা করি ক্লাসগুলো দ্বারা কোনো না কোনো ভাবে আপনি উপকৃত হবেনই। ক্লাসগুলো বেশ ভালো করে নেয়ারই চেষ্টা করা হয়েছে, যাক বাকিটা ফিডব্যাক আপনারাই দিবেন, আল্লাহ ভরসা। সো চলেন দেখেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু খুব সুন্দরভাবে সবই সাজানো হয়েছে। আপনি কোর্স কন্টেন্ট আপনার কি আছে, এই যে মাস্টার ক্লাস, আপনার যখন লাইভ ক্লাস হয়ে গেছে, যে এখন কি কি ক্লাস লাইভে আছে আপনি দেখতে পারবেন, যে এখন কি কি ক্লাস লাইভ চলতেছে। দেখেন যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু লাইভ দেখাচ্ছে। আপনার রেগুলার ক্লাস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটারের একটা ক্লাস চলতেছে 47 পায়োনিয়ারের। 47 আপনাদের মতো যারা পায়োনিয়ার ছিল তাদের কিন্তু এই ক্লাসটা চলমান। সো আপনি কোনটাতে জয়েন করবেন, আপনি সেটাতে এনরোল করা কিনা, সেখানে নিচে আপনার অপশন আসবে। আপনি কোন কোর্সের জন্য এনরোল করেছেন সেটার জন্য কিন্তু নিচে জয়েন অপশন আসবে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি লাইভ ক্লাস দেখতে পারবেন। সো তার পরবর্তীতে দেখেন লাইভ এক্সাম কি কি আছে আপনার জন্য, প্র্যাকটিস এক্সাম কোনগুলো উন্মুক্ত করা আছে, আপনার যে মানে পরীক্ষা দিয়েছেন সেখানে সলভ শিট কি কি আছে, কিউ অ্যান্ড এ সার্ভিস যেটা বলতেছিলাম, যে 24x7 জন্য আপনার কিউ অ্যান্ড এ সার্ভিস থাকবে, সেখানে আপনি ঢুকলেন, কিউ অ্যান্ড এ সার্ভিসে ঢুকে আপনি ডেমো কিউ অ্যান্ড এ সার্ভিস দেখতে পারেন। প্রিলির জন্য বা রিটেনের জন্য কোনটাতে কি করবেন, ভাইবার জন্য বা ফাউন্ডেশনের জন্য আপনি কোনটাতে প্রসিড করতে যান, প্রসিড করে করে কিন্তু সেখানে আপনি কোয়েশ্চেন ড্রপ করতে পারবেন। মানে খুবই সহজ, কোনোটাই কঠিন কিছু না। এই জায়গাতে আরো নিচে অপশন আছে। তার পরবর্তীতে দেখেন এখানে আপনার পাস্ট এক্সাম, পাস্ট ক্লাসেস, যে লাইভ ক্লাস আপনি মিস করেছেন অথবা একবার করেছেন আবার করতে যাচ্ছেন, পাস্ট ক্লাসে আপনার অ্যাকাউন্টে থাকবে, পাস্ট এক্সামস গুলো থাকবে, প্র্যাকটিস এক্সাম গুলো থাকবে, সলভ শিট গুলো থাকবে, আপনার কেমন পারফরমেন্স আছে অ্যানালাইসিসটা দেখতে পারবেন, কিউ অ্যান্ড এ সার্ভিসটা দেখতে পারবেন, পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি দেখতে পারবেন। যেটা মূল দেখাবো সেটা হচ্ছে ধরুন মাস্টার ক্লাস। যেহেতু মাস্টার ক্লাস এবার নতুন সংযোজিত হয়েছে, এটা একটু আলাদাভাবে দেখানোর প্রয়োজন বোধ করছি। মাস্টার ক্লাসে বিশেষ প্রিলি মাস্টার ক্লাসে যখনই আপনি প্রবেশ করলেন তখনই দেখেন একবার সাবজেক্ট ওয়াইজ একটা সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার, ইংরেজি ল্যাঙ্গুয়েজ লিটারেচার, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্যাল রিজনিং, মেন্টাল এবিলিটি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন যেটা আছে, ভ্যালুজ, এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্স যেটা আছে, সেই সাবজেক্ট এখনো যোগ করা হয়নি। বাকি 9টা সাবজেক্টের বাংলার 2টা ব্রেকডাউন, ইংরেজি 2টা ব্রেকডাউন সহ এই 11টা সাবজেক্টের ক্লাস কিন্তু আপলোড করা হয়েছে। তো ধরেন আমি ম্যাথমেটিক্যাল অংশে, ধরেন আমারই একটা ক্লাস আমি একটু ক্লিক করে দেখাই। ধরুন ম্যাথমেটিক্যালে আপনি গেলেন, সেই জায়গাতে দেখেন টপিক অধ্যায় ভিত্তিক কিন্তু, দেখেন অধ্যায় ভিত্তিক কিন্তু আগে ক্লাসগুলো অ্যানালাইসিস করা হয়েছে। যেমন দেখেন, ধরেন ত্রিকোণমিতি অধ্যায় 20 আমি গেলাম, ত্রিকোণমিতি অধ্যায় থেকে 2টা মাস্টার ক্লাস আছে। ওকে, 2টা মাস্টার ক্লাস কি কি? একটা হচ্ছে কোণের মান নির্ণয় অনুপাত নির্ণয়, একটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা বিষয়ক। আমার মনে আছে দূরত্ব ও উচ্চতা বিষয়ক ক্লাসটা আমি নিয়েছিলাম। সো এটা ভিডিওটা আমি দেখি কি কি ভিডিওটা আছে। সো এই ভিডিওটা যখনই আপনি ক্লিক করবেন তখন এই আপলোডকৃত যে রেকর্ডেড ভিডিওটা আছে সেটা আপনার সামনে চলে আসবে। দেখেন আমি লোড করেছি, ক্লাসটা এখানে আসছে। সো ক্লাসটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার ক্লাসটা শুরু হয়ে গেল। যে ক্লাসটা মোটামুটি ছোট একটা ক্লাস ছিল 36 মিনিটের।
এখানে দেখেন দূরত্ব ও উচ্চতা বিষয়ক কিভাবে প্রশ্ন আসছে, কি কি সূত্র আছে সেটা কিভাবে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে কিভাবে আপনি সূত্রগুলো মনে রাখতে পারেন বা সূত্রগুলো কিভাবে এসছে, এইখানে কিভাবে মান নির্ণয় করার জন্য কি টেবিল আছে সেটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তার পরবর্তীতে দেখেন একটু অ্যানালাইসিস আছে যে কোন উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে, এই জিনিসগুলো দেখা মানে একটু ব্যাখ্যা। তার পরবর্তীতে যে দেখেন বিগত বিসিএস এর কোয়েশ্চেন সলভিং, তার পরবর্তীতে বিগত বিসিএস এর কোয়েশ্চেন সলভিং, এইভাবে করে করে কিন্তু সম্ভাব্য প্রশ্ন যে ভবিষ্যতে কি কি আসতে পারে এই একই টপিক থেকে একটু অন্য নিয়মে, যে হ্যাঁ কয়েকটা নিয়ম তো আছে, বিসিএস এ তো 3-4টা নিয়ম থেকে প্রশ্ন এসেছে, আরো 2টা নিয়ম তো রয়ে গেছে, তাহলে এগুলো থেকে তো ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। এভাবে সম্ভাব্য কিছু প্রশ্নের আওতায় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ভবিষ্যতে কি আসতে পারে তার সম্পর্কে একটা ইঙ্গিত আপনাদের দেওয়া হয়েছে, যাতে আপনারা নিজেরা একটু মানে প্রিপারেশন নেওয়ার সময় যেন একটু সতর্ক হয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। সো একটু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে মাস্টার ক্লাস কিন্তু এইরকম ভাবেই সাজানো আছে। তার পরবর্তীতে আপনি ধরেন বাংলা লিটারেচারে যদি যান, প্রাচীন যুগ, তো দেখেন এই প্রাচীন যুগের মধ্যে অবশ্যই প্রাচীন যুগে শুধু চর্যাপদই আছে। সো এই চর্যাপদের 2টা ক্লাস দেখা যাচ্ছে। একটা হচ্ছে যুগ বিভাগ, চর্যাপদের পরিচিতি ও নামকরণ, চর্যাপদের প্রবাদ, চর্যাপদের পদকর্তা, চর্যাপদ বিষয়ক গ্রন্থ। সো এখানে দেখেন সভ্যতা আপনাদের দুলাল ভাইয়ার উম, দুলাল ভাইয়া দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন, দেখেন কত সুন্দরভাবে ব্যাখ্যা করে করে পেছনের গল্প বলে বলে কিন্তু উনি পড়ানোর চেষ্টা করেছেন। সো আমি আশা করি মোটামুটি এটা আপনাদের বোঝার জন্য যথেষ্ট হবে। প্রত্যেকটা ক্লাসে এইভাবে মানে যত্ন নিয়েই করার চেষ্টা করা হয়েছে। ক্যাডার ভাইয়ারাও সবগুলো ক্লাসে যত্ন নিয়ে করার চেষ্টা করেছেন, এই 360টারও অধিক ক্লাস। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভালো কিছুই পাবেন। হুম, তো এই তো মোটামুটি এখন আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত ওরিয়েন্টেশন ক্লাস, এর বেশি বড় করলে আপনারা আবার আমাকে গালিগালাজ করতে পারেন। কিউএন্ডএ তে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে, লিখিত পরীক্ষার প্রশ্ন পড়াশোনার পাশাপাশি নেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। ক্লাস মধ্যে আশা করি উত্তর পেয়েছেন। ওয়েবসাইটে মেরিট লিস্ট আসে, বাট কতজনের মধ্যেই র্যাঙ্ক আসছে সেটা টপ 50 বা এরকম বলে দেওয়া থাকে। ফেসবুকের পোস্টটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, ফেসবুকের পোস্টটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর সেখানে টপদেরই দেওয়া থাকে। হুম, যদি 50%-এর মধ্যে আপনি থেকে থাকেন তাহলে তো আপনার নাম চলে আসবে এরকম। আর মোটামুটি আজকে ক্লাস আর কিছু মানে এগোতে চাচ্ছি না। আজকে মোটামুটি যথেষ্ট আইডিয়া দেওয়া হয়েছে। আমার আপু তুলনের 46 প্রিলিমিনারি স্টুডেন্ট ছিল, আপুর 46 বিসিএস প্রিলিমিনারি বই পড়লে হবে। 46-এর প্রশ্ন পড়তে পারবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা, বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের 2টা বই নিয়ে নিতে হবে। আর নতুন নতুন যে চাকরির প্রশ্নগুলো আছে এগুলো একটু কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ে ফেলতে হবে। বাকি বইগুলো আপনি কাজে লাগাইতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ক্যাডার চয়েসের সময় কি কি বিষয় মাথায় রাখবে 47-এর আবেদনের ক্ষেত্রে, আমাদের এটা সম্পর্কিত ক্লাস আছে, লাইভ ক্লাস আছে। আপনি একটু সাইট থেকে দেখে নেবেন, উত্তরণের এগুলি ভিডিওগুলো উন্মুক্ত করা আছে, একটু দেখে নিন। হ্যাঁ, ফেসবুক ইউজার না তারা ফেসবুকের ইনফরমেশন কিভাবে পাবো? ফেসবুক ইউজার দরকার নাই। ফেসবুকের ইনফরমেশন আপনি এখন ক্লাস করার পাশাপাশি কিছু জিনিস তো জানতে হবে, সুতরাং সাময়িকভাবে একটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন ফেসবুকে, করে জাস্ট একটু আপডেট গুলো নিলেন আর কি। আপনার মূল আইডি না করে জাস্ট একটা সিম্পল একটা আইডি করে জাস্ট ইনফরমেশন গুলো একটু নিয়ে রাখতে পারেন। কিছুদিন পরার পর হতাশা কাজ না করলেই ভালো হয়। হতাশা ইনশাল্লাহ কাজ করবে না, কম্পিটিটিভ একটা মাইন্ডসেট রাখতে হবে, সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, ওনার কাছে কোনো কিছুরই অভাব নাই। আপনাকে কিছু দিয়ে দিলে ওনার কমে যাবে না। আপনি নিজের পথে সৎ থাকবেন, নিজের পথে সৎ থাকবেন, সবসময় অপটিমিস্টিক হবেন, সবসময় অপটিমিস্টিক হবেন, সৎ থাকবেন, সৃষ্টিকর্তার উপর অবশ্যই ভরসা রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার দেখা হবে বাংলাদেশ সিভিল সার্ভিসের জব সেক্টরে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো না কোনো ক্লাসে হয়তো বা দেখা হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। সিটি ফাইনাল প্রেসারের মধ্যে থাকবো, উত্তরণের ক্লাসগুলো থেকে সবচেয়ে বেশি আউটপুট পাবো। আপনি এখন আপাতত শুধু ক্লাসগুলো করেন, ক্লাসে যে মূল কথাগুলো পড়ানো হবে সেগুলো পড়বেন, আর পরের দিনের পরীক্ষাটা দিয়ে দিবেন। এক্সট্রা এখন আর বই থেকে আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি এখন ক্লাস করেন, ক্লাসের যে পিডিএফ আছে সেটা পড়েন, আর তারপরের পরীক্ষাটা জাস্ট ফেস করে রাখেন। ঠিক আছে, আপনি মূল পরীক্ষাটা শেষ করে তখন এগুলো রিভিশনের সময় আপনি পেয়ে যাবেন, উইকলি বা মান্থলি সময় এগুলো আপনার রিভাইজ হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। তো আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।